জিওমেট্রি কিন্তু এর স্কয়ার প্ল্যানার, কিন্তু হাইব্রিডেশন কিন্তু DsP2 নয়, এটা কিন্তু sp2 spt-d। কেন? সেখানে তোমার ডি কে ইলেকট্রন রাখলে সেটা কিন্তু স্টেবিলিটি পাবে, নাহলে কিন্তু স্টেবিলিটি পাবে না। এবং তুমি এমনি জানো যে এখানে একটা ডিস্টরশন আছে, এই যে ডিটা এখানে একটা ব্ল্যাঙ্ক করা আছে, সেটা কিন্তু ডিস্টরশন। পরবর্তীকালে আমরা জানা গেছে যে অড ইলেকট্রন কনফিগারেশন থাকলে যেটাও ডিস্টরশন থাকে। তো এখান থেকে আমরা একটা আইডিয়া পেয়ে গেছি যে আমাদের সিস্টেম গুলো কিন্তু মানে হাইব্রিডেশন কনসেপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সাক্ট নয়। যদি এক্সাক্ট হতো তাহলে এর কিন্তু জিওমেট্রিটাকে ও এক্সপ্লেন করতে পারতো, তাহলে জিওমেট্রিটার মধ্যে একটা ডিস্টরশন আছে সেটা কিন্তু বলতে পারছে না আর কি। সেখান থেকে আমরা কিন্তু সেফটি করবো। আচ্ছা, আরেকটা জিনিস তাহলে বলে রাখি, আমরা যখন কেমিক্যাল বন্ডিং পড়েছিলাম, কয়েকটা জিনিস আমাদের জানা আছে কি না, PH5 দেখবে আমাদের পাওয়া যায় না, বাইরে দেখবে PF5 অথবা PCl5 হয়, অথবা SH6 ওটা দেখবে পাওয়া যায় না, কিন্তু SF6 ওটা কিন্তু পাওয়া যায়। সেটা কেন? তুমি জানো যে এসএ বা ফসফরাসে একটা ডি আছে, ওই ডি বা 3D, তাহলে ওর সাইজটা আমাকে কিন্তু কমাতে হবে। যদি না কমাতে পারি তাহলে কিন্তু ওই ইফেক্টিভ মিক্সিং করতে পারবে না। তো স্যার উপায় কি? যদি মাইনাস আই ইফেক্ট মানে ডি এর সঙ্গে দেখবো হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে, সেক্ষেত্রে ও কিন্তু বাই ভার্চু অফ মাইনাস আই ইফেক্ট তার মাথায় একটা ডেল পজিটিভ চার্জ কেট করলে কিন্তু তার অ্যাপারেন্ট সাইজটা ডির সাইজটা কিন্তু কমে যায়। ডির সাইজ যদি কমে যায় তখন যে অ্যাটমিক অরবিটাল গুলো পার্টিসিপেট করবে, তারা কিন্তু বিলংস টু দ্য সেম এনার্জি, তখন ওরা অ্যাকর্ডিং টু ভিভিটি মডেল সে কিন্তু হাইব্রিডেশনে টেক পার্ট করতে পারবে। ভিভিটি মডেলে কিন্তু আমাদের কমপ্লেক্সের ক্ষেত্রে ওই নিয়মটা কিন্তু আছে যে আমাদের যে অরবিটাল গুলো টেক পার্ট করবে তাদের মধ্যে এনার্জি লেভেলটা যেন খুব কাছাকাছি থাকে, আদারওয়াইজ কিন্তু রিয়েকশন করবে না, ঠিক আছে, নাহলে কিন্তু করবে না। সেক্ষেত্রে তোমাদের যদি আমরা ওই রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্লট করো, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে 3D4S 3D দেখো 3P4S সিরিজ আছে, তো গ্যাপটা কিন্তু অনেক কম। ডি এর সাইজ যদি আরো কমে যায় তাহলে কিন্তু ওরা আরো কাছাকাছি চলে আসে, তাহলে কিন্তু ইফেক্টিভলি তারা কিন্তু বন্ডিং করতে পারে। ওখানেও তাই SF6 যখন তুমি করবে বন্ডিং করবে, তখন সাইজটা কমার জন্য তাহলে কি হবে, প্রত্যেকটা অরবিটাল গুলো মানে প্রত্যেকটা যে তুমি অরবিটাল মানে এখানে যেটা করেছো লুপ গুলো, তাহলে সেগুলো কিন্তু তারা একে অপরের কাছাকাছি চলে আসে, কাছাকাছি চলে আসেই বলেই তারা কিন্তু টেক্সটা টেক পার্ট করতে পারে। এটা আমরা ডি অরবিটাল মানে ওই কনস্ট্রাকশন হিসেবে পড়েছিলাম, এক্ষেত্রে খুব ভালোভাবে অ্যান্সার দিলে আমরা কিন্তু রেডিয়াল ডিস্ট্রিবিউশন প্লট দিয়ে বলতে পারি। তো কমপ্লেক্সের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। যখন ভিভিটি মডেলে আমরা এখন কমপ্লেক্সটা করছি, তো হাইব্রিডেশনটা তখন কিন্তু মাথায় রাখতে হবে তাদের প্রত্যেকের এনার্জি ডিস্ট্রিবিউশন কেমন আছে। তো অ্যাপারেন্টলি তুমি দেখতে পাচ্ছ যে 3S থেকে আমি ক্যাজুয়ালি যে যায় 3S 3P 3D থেকে 4D যায়, দেখো প্রত্যেকের এনার্জি লেভেল কিন্তু একই লেভেল নয়। হ্যাঁ, আমরা কিন্তু হাইব্রিডেশনে একই লেভেল ধরে নিচ্ছি, কিন্তু প্রত্যেকে কিন্তু একই এনার্জি নেই, ঠিক আছে। প্রত্যেকের এনার্জি দেখো অ্যাকর্ডিং টু n+10 রুল অথবা হাইয়েস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ধরো, তাহলে কি আমাদের কিন্তু গ্যাসগুলোর এনার্জিটা বাড়ছে। যখন আমি বন্ডিংটা করব তখন কিন্তু তাদের সেম এনার্জিতে নিয়ে আসতে হবে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ভিভিডি মডেল কিন্তু এই কনসেপ্টটা মাথায় মোটামুটি ভাবে রেখেছে আর কি, নাহলে হবে না। স্যার একটু বলে রাখি যে তোমাদের নেটে আসে যে কতগুলো আমরা নোডাল প্লেন পাবো, সেটা হচ্ছে কি তোমার জানা আছে, সেটা হচ্ছে n-l-1। এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। যদি এল এর মান 0 হয় তাহলে করসপন্ডিং অরবিটাল এস হবে, 1 হলে পি, 2 হলে ডি হবে, সেটা জানা আছে। তাহলে আমরা যদি যদি বলা হয় 2p, সেক্ষেত্রে n-l-1 যদি তুমি ইনপুট করো, 2 বলেছি তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এখানে এনটা 2, এলটা দেখো পি এর জন্য আমার 1, তাহলে 2 - 1 -1 আছে, তাহলে অ্যান্সার কত আসবে? দেখবি 2p এর ক্ষেত্রে আমার 0 আসবে। যদি 3D বলি সেক্ষেত্রে দেখো 3D এর ক্ষেত্রে দেখো তুমি কোনো কিন্তু নুরাল প্লেন কিন্তু পাচ্ছ না, ঠিক আছে, মানে 3D কে 0 আসবে, কারণ n এর মান 3, এল এর মান এখানে 2 আর -1, তাহলে 3 - 3 দ্যাট মিনস 0। যেটা যদি শর্টকাট ওয়েতে করতে চাও তাহলে কোনটা, যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে আমার ফর্মুলা হবে নাম্বার নোডাল মানে নোটস কতগুলো হবে, দিস ইজ n-1। যে কোনো পির ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে n-2, ডি এর ক্ষেত্রে n-3, এফ এর ক্ষেত্রে n-4। আমরা এক এক করে জাস্ট আমরা এক এক করে আমরা বাড়িয়ে যাবো আর কি, কমে যাবো আর কি। দেখো তোমার ক্ষেত্রে বলেছি যে 2p, 2p এর ক্ষেত্রে তুমি n-l-1 সেই ফর্মুলাতে পাচ্ছ 0। এবার তুমি কি বললাম যে এস এর ক্ষেত্রে n-1, পি এর ক্ষেত্রে n-2,
ডি এর ক্ষেত্রে n-3 আর ইফ এর ক্ষেত্রে n-4। তাহলে 2p এর ক্ষেত্রে তুমি নাম্বার অফ নোড ক্যালকুলেট করো। বোথ n-l থেকে পেয়ে গেছো, তুমি যে ফর্মুলা বললাম ওইখান থেকে ক্যালকুলেট করে বলো। এই জায়গায় যে ফর্মুলাটা আসে সেখান থেকে ক্যালকুলেট করে দেখো। 2p এর ক্ষেত্রে কি বললাম, n-2 ফর্মুলা। nটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, 2 তুমি দেখতে পাচ্ছ, 2 মাইনাস কত আসবে, 2 মাইনাস -1 -1 জিরোই হবে। হ্যাঁ 2 minus 2 -2 দ্যাট মিন্স 0। তো 4d এর ক্ষেত্রে n-l-1 করলে কত আসবে? 0 ই আসবে। না আমি 4d বলছি, হ্যাঁ ওটা তো 0 আছে, ঠিকই আছে। 4d এর ক্ষেত্রে 43 আসবে। 4d এর ক্ষেত্রে 1 হবে। 1, ঠিক আছে। তুমি দেখো l-1 সেখান থেকে 1 পাবে, আর তুমি যদি মনে করো n-3 সেখান থেকে 1 পাবে, ঠিক আছে। তাহলে তুমি যেটাও ইউজ করতে পারো, সেখান থেকে নাম্বার অফ নোট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এটা নেটে কিন্তু আসে, নোটগুলো বের করতে দেয়। আচ্ছা, এবার আমরা স্প্লিটিং গুলো যাবো, ডি অরবিটাল স্প্লিটিং গুলো যাবো। তার মধ্যে একটু তার আগে জেনে নেই যে আমরা কখন জি ইউজ করব। তখন দেখতে পাচ্ছ যখন আমাদের সেন্টার অফ ইনভার্সন থাকবে, কারণ অক্টাইডাল ফিল্ড যদি নেই, সেক্ষেত্রে দেখো এটা অক্টাইডাল কেমিস্ট্রি মানে অক্টাল জিওমেট্রি। সেক্ষেত্রে দেখো প্রত্যেকটা লিগান্ড দেখো একে অপরের কিন্তু অপোজিট সাইডে আছে। দেখো প্রত্যেকটা লিগান্ড কিন্তু একে অপর থেকে সেম ডিস্টেন্সে হচ্ছে অপোজিট সাইডে আসছে, তার মানে কি সেন্টার অফ ইনভার্সন আছে। অক্টাইডাল ফিল্ডের ক্ষেত্রে আমরা কিন্তু আই আছে, দ্যাট মিনস আমরা ওখানে জিটা ইউজ করবো। টেট্রাডাল ফিল্ডের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ কিন্তু সেন্টোসিমেট্রিক নয়, অক্টাইডাল ফিল্ডে কিন্তু সেন্টোসিমেট্রিক, তাহলে আই আছে, তাহলে জি ইউজ করবো। আচ্ছা D4H দ্যাট ইজ স্কোয়ার প্ল্যানার, সেক্ষেত্রে দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা লিগান্ড একে অপরের দেখো মানে অ্যান্টিতে আছে, তাহলে এটা কিন্তু আই আছে, তাহলে সেন্টোসিমেট্রিক। তাহলে সেন্টোসিমেট্রিক মলিকুলার ক্ষেত্রে আমরা কিন্তু আই ইউজ করব, তো আমরা জি ইউজ করব, নালে কিন্তু জি ইউজ করব না। বা টেটালের ক্ষেত্রে দেখো এটা কিন্তু পুরোটাই সেন্টোসিমেট্রিক ক্ষেত্রে নেই, এক্ষেত্রে আমরা কোনোই আমরা জি আর ইউ টার্ম ইউজ করব না। কিন্তু টেটাল ফিল্ডের ক্ষেত্রে আমরা দেখবে জি অথবা ইউ আমরা ইউজ করি না। তাহলে এইভাবে সেন্টার অফ ইনভার্সন আছে কি নেই তার রেসপেক্টে আমরা কিন্তু স্প্লিটিং যখন করব, সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু আমরা কিন্তু জি আর ইউজটি নিয়ে চলে আসবো। আরেকটা বলেছিলাম যে যে অরবিটাল গুলো আছে তাদের সাইজ গুলো শেপ গুলো দেখতে এরকম, তার মধ্যে দেখবে ডি জে স্কোয়ারের শেপটা দেখতে পাচ্ছ, দেখো অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর আছে। লিগ্যান্ড যখন অ্যাপ্রোচ করবে অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর, তাহলে কিন্তু বেশি ইন্টারাকশন করার চেষ্টা করবে। বেশি ইন্টারাকশন মানে তার স্প্লিটিংটা হাই হবে, রিপিনটা বেশি হবে, ঠিক আছে। আর এক্স এর ক্ষেত্রে এক্স স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, সেক্ষেত্রে দেখো তার 4টে লুপ সে কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর আছে, অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর মানে সে কিন্তু ম্যাক্সিমাম রিপারসন করবে, তারপরে মিটার লিগাল ইন্টারাকশনের মানটা কিন্তু এক্ষেত্রে হাই হবে। আর যেখানে ইনবিটুইন দ্য অ্যাক্সিস আছে মানে এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ দেখো এক্ষেত্রে নান অফ দ্য লুপস দেখো যেটা পয়েন্টিং টুয়ার্ডস দ্য লিগান্ড, দেখো লিগান্ডের দিকে পয়েন্টিং নেই কোনো একটা লুপ, দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা। লিগান্ড যখন এই বরাবর মানে যদি জেড বরাবর অ্যাপ্রোচ করে সেক্ষেত্রে লুপটা নেই, যদি ওয়াই বরাবর অ্যাপ্রোচ করছে সেক্ষেত্রে লুপটা নেই, ঠিক আছে। এরকম করে তুমি এক্স এর ক্ষেত্রে দেখো কিন্তু মানে অ্যাকর্ডিং মানে তোমার অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর নেই, ইন বিটুইন দ্য অ্যাক্সিস, সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু তার ডাইরেক্ট ইন্টারাকশন হয় না। তাহলে এগুলো কিন্তু কোনো কোন ফিল্ডের ক্ষেত্রে স্টেবিলাইজড আসতে পারে। নাও একটা জিনিস আমরা এখন সেফটি পড়ছি, তাহলে ক্রিস্টাল ফিল্ড, তাহলে ওখানে যে ফিল্ড কথাটা বলা হয় সেটা অ্যাকচুয়ালি কেন বলা হয়, সেটা হচ্ছে এইটা আমার মেটাল মেটাল তো আমি ট্রান্সিশন মেটাল নিয়ে ডিল করছি এখানে, তাহলে এখানে ডি অরবিটাল আছে, তাহলে আমি ডি অরবিটাল মানে সেখানে কিছু দেখতে এরকম নিয়েছি, একটা আমি একটা নিয়েছি আর কি, ঠিক আছে। এবং সেখানে ডি এর মধ্যে একটা ডি ইলেকট্রন ক্লাউড আছে। লিগ্যান্ডের আমি এখানে পয়েন্ট ডাইপোল হিসেবে ধরবো, তাহলে ধরেছি নেগেটিভ চার্জ। যদি এখানে জন নেই সেক্ষেত্রে কিন্তু তুমি জানো যে অক্সিজেনটা ডেল নেগেটিভ, অক্সিজেনটা আর হাইড্রোজেনটা ডেল পজিটিভ, তখন একটা কি আছে পয়েন্ট ডাইপোল আছে। আর যদি নেগেটিভ চার্জ নেই সেক্ষেত্রে বোঝা গেছো মাইনাস চার্জ আছে, পুরোটা একটা ডাইপোল আছে। একটা যদি পয়েন্ট ডাইপোল অথবা নেগেটিভ চার্জ লিগ্যান্ড নেই, সেক্ষেত্রে লিগ্যান্ডটা দেখো মেটালটা কিন্তু পজিটিভ অক্সিজেন স্টেটে আছে, এবং তুমি জানো ডি এর ক্ষেত্রে জেড ইফেক্টিভ হাই, তাহলে জেড ইফেক্টিভ হাই মানে সে লিগ্যান্ড থেকে ইলেকট্রনটা টানবে। তাহলে
ফার্স্টে কি হবে, এই ফোর্স ও অ্যাট্রাকশনটা কাজ করবে, লিগ্যান্ডটা আস্তে আস্তে করে মেটালের দিকে আসবে ডিউ টু হায়ার জেট ইফেক্টিভ অথবা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য নেগেটিভলি চার্জ লিগ্যান্ড অর পয়েন্ট ডাইপোল লিগ্যান্ড উইথ দ্য পজিটিভলি চার্জ মেটাল। তারপর দেখো যখন ও কাছাকাছি চলে আসবে তখন দেখো তোমার লিগ্যান্ডের মাথায় একটা নেগেটিভ চার্জ আছে, মানে ইলেকট্রন ডেনসিটি আছে, আর মেটালের মধ্যে প্রি এক্সিস্টিং দেখো আমার আগে থেকেই কিন্তু ইলেকট্রন ছিল। তাহলে খুব কাছাকাছি আসার পর তারা কিন্তু একে অপরকে রিপিল করবে। রিপিলটা করার পর যদি নন স্ফেরিক্যাল ফিল্ড হয় তাহলেই কিন্তু তোমার কিন্তু স্পিনিং করবে। দেখো অক্টাইডাল ফিল্ডে তুমি দেখতে পাচ্ছ এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, মানে প্রত্যেকটা ইন্টারাকশন যেন প্রত্যেকটা জায়গায় ইকুয়াল। শোনো এস কে কিন্তু আমরা স্প্লিটিং করি না, স্প্লিটিং হয় না, ওর এনার্জিটা বাড়ে কিন্তু ওই অবস্থায় থাকে। শোনো এ ওয়ান জি থাকে, এ ওয়ান জি দেখবে আর কোনো ঘর নেই। পি এর ক্ষেত্রেও তাই, যদি পি এক্স পি ওয়াই প্রত্যেকটা অ্যাক্সিস অ্যালং অ্যাক্সিস বরাবর আছে, দুটো ইকুয়ালি ফিল করছে, সেক্ষেত্রেও দেখবে ওই পি এর কিন্তু স্প্লিটিং হয় না, টি ওয়ান ইউ হিসাবে রয়ে যায় আর আনস্প্লিটেড হিসেবে রয়ে যায়। ডি এর ক্ষেত্রে দেখবে প্রত্যেকের আমার ডিএক্স ডিওয়াই জি জেড ওদের তিনটে সাইজ দেখবে একই রকম, আবার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তার সাইজটা দেখতে একরকম শেপটা, আর ডিজে স্কোয়ার তার শেপ কিন্তু আলাদা। তো ওখানে কিন্তু তুমি একটা নন স্ফেরিক্যাল একটা সিমেট্রি পাবে, সেই জন্য ডি এর ক্ষেত্রে কিন্তু এক্সটেন্ট অফ রিপিলশন কিন্তু বেশি, সেক্ষেত্রে ডিটা স্পিড করতে পারে। তো এটা কিন্তু যখন লিগ্যান্ডটা মেটালের দিকে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ও অ্যাট্রাকশন যখন ও ফিল করবে তখন আস্তে আস্তে এগোবে, তো ও কিন্তু একটা ফিল্ড তৈরি করে আর কি, যেটা আমাদের ম্যাগনেটিক বড় রাখার মতো, চুম্বকীয় বড় রাখার মতো, সে কিন্তু একটা ফিল্ড তৈরি করে। এই ফিল্ডের থেকেই আমরা কিন্তু এখানে ফিল্ড কথাটা আমরা ইউজ করেছি। তাহলে এখানে লিগ্যান্ড ফিল্ডটা কিন্তু এসছে কিন্তু পার্টিকুলারলি যখন ও অ্যাপ্রোচ করছে বাই ফোর্স ও অ্যাট্রাকশন ইলেকট্রোস্ট্যাটিক, সেক্ষেত্রে একটা ফিল্ড জেনারেট করে কিন্তু ও অ্যাপিয়ার করছে, ঠিক আছে, সেই জন্য আমরা এখানে ফিল্ড আউট করি। এবং এখানে বুঝতে গেছো দুটো ইন্টারাকশন আছে, একটা হচ্ছে ওদের কাছাকাছি আসতে হবে, কাছাকাছি আসা মানে তারা কিন্তু ফোর্স অ্যাট্রাকশন, ঠিক আছে। আরেকটা ওর যে ইলেকট্রন, লিগ্যান্ডের মাথায় যে ইলেকট্রন আছে আর মেটালের মাথায় যে প্রিএক্সিং ইলেকট্রন, তারা খুব কাছাকাছি চলে এলে কি হবে, একটা সময় পর তারা একে অপরকে রিপিল করবে। রিপিলশন করার পর যখন নন স্ফেরিক্যাল ফিল্ড আসবে তখন কিন্তু তারা একে অপরকে স্প্লিট করে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তার কেমিস্ট্রি। আমি যদি একটা সিনারিও কল্পনা করি সেটা হচ্ছে কেমন হবে, তোমরা দেখেছো আমাদের বাড়ির ছাদে বা কোনো কোনো বড় বড় বিল্ডিং এর ছাদে দেখবে ওই ত্রিশূলের মতো কিছু থাকে। এই ত্রিশূলের মতো জিনিসটা ওই ঠাকুরের বলে কিছু নয়, ওরা তুমি জানো যে কেন ইউজ করে। হ্যাঁ তুমি জানো যে বর্ষাকালে ইউজটা বেশি হয়, সেক্ষেত্রে যে নেগেটিভ চার্জ ডেনসিটি ওখানে ক্রিয়েট হয়, সেটা কি করবে, আবেশ করবে কোথায় না ওইখানে একটা পজিটিভ পোল একটা তৈরি করবে। ডাইপোল যখন পেয়ে যাবে তার ফোর্স ও অ্যাট্রাকশনের জন্য ও কিন্তু আস্তে আস্তে করে নামে। তুমি দেখতে পাচ্ছ তার শেপটা কিন্তু ওই সূচনার মতো দেখতে। তারপর ওখানে কি হবে, তার এরিয়াটা কম, তবে যখন একটা সময় পর হবে যখন ওই নেগেটিভ চার্জ গুলো জমা হতে হতে তার যখন ক্লাউডটা বেশি হবে তখন তারা কি করবে, একে অপরকে রিপিল করবে, রিপিল করে ওখান থেকে বেরিয়ে যাবে। সেই জন্য দেখবে ওই বাসটা আমাদের বাড়িতে কিন্তু আসতে পারে না। তাহলে এখানে ওই কেমিস্ট্রিটা এটাই যে ফার্স্টে কিন্তু তারা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাকশনে কাছাকাছি আসবে, মানে একটা সময় পর যখন কাছাকাছি চলে আসবে এবং এক্সেস নেগেটিভ চার্জ তারা একে অপরকে রিপিল করে সেখান থেকে বেরিয়ে যাবে। ঠিক এখানেও তাই কি হবে, যখন মেটালের সঙ্গে লিগ্যান্ড আমি ইন্টারাকশন করব তখন মেটাল লিগ্যান্ড বিফোর রিয়েকশন তারা কিন্তু একে অপরের সঙ্গে দূরে ছিল। মানে মেটালটা তার জেড একটু বেশি ধরে নিচ্ছি এবং এটা হচ্ছে ধরে নিচ্ছি পজিটিভ অক্সাইড ছেড়ে আছে, লিগ্যান্ডটা ধরে নিচ্ছি তার একটা পয়েন্ট ডাইপোল, অথবা যদি অ্যানোনিক সিস্টেম হয় সেক্ষেত্রে ডেন নেগেটিভ চার্জ আছে। তাহলে বিফোর রিয়েকশন তারা কিন্তু একটু দূরে আছে। তাহলে প্রথম কি করবে, তারা রিয়েকশন করবে, তুমি অ্যাড করছো, অ্যাড করা মানে পজিটিভের সঙ্গে নেগেটিভ পোলের একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইন্টারশন হবে। আস্তে আস্তে করে তুমি জানো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাট্রাকশন মানে তারা কিন্তু মানে সিস্টেমটা কি করবে, এনার্জিটা আস্তে আস্তে করে স্টেবিলাইজ করছে। দেখো আস্তে আস্তে করে এনার্জি কমছে 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 কমছে। একটা সময় পর যখন স্টেবিলিটি হয়ে গেল তখন কি হবে না, ওর মাথায় ইলেকট্রন ছিল, মেটালের মাথায় আগে থেকে ইলেকট্রন বসেছিল, আর লিগ্যান্ড মাথায় যদি পয়েন্ট ডাইপোল অথবা নেগেটিভ চার্জ, তাহলে ওদের মধ্যে একটা হচ্ছে রিপারশন ফিল করবে। এই রিপারশন ফিলের জন্য দেখো আস্তে আস্তে করে এনার্জির মানটা কিন্তু বাড়ছে। আচ্ছা প্রথম যেটা বেড়েছে 2 নম্বরটা ওটা এসপি, তারপর ডি এর জন্য তিন নম্বরটা সে কিন্তু রিপারশনটা অনেক হাই, আর বুঝে গেছো
যে জেড এর ক্ষেত্রে তার জেড ইফেক্টিভ অনেক বেশি, সেক্ষেত্রে মেটাল লিগালি ইন্টারন্যাশনাল মান কিন্তু এক্ষেত্রে বেশি, তাহলে এনার্জিটা অনেকটা বাড়ে। তারপর যখন ও স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল থেকে ও যখন নন সিমেট্রিক্যাল ফিল্ড পেয়ে যাবে, তখন কিন্তু প্রত্যেকটা ডি অ্যাকর্ডিং টু ফিল্ড বা টেটার ফিল্ড যদি হয় সেটা একরকম করে ভাববে, অক্টারের ক্ষেত্রে গেলে একরকম ভাববে, তাহলে কিন্তু স্প্লিটিং করে নেবে। আর স্প্লিটিং এর যে গ্যাপটা, ওই গ্যাপটাকে আমরা বলি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন আছে। তাহলে এন্টায়ার গ্যাপ দেখো যেখান থেকে নেমেছে, এন্টার কিন্তু যখন ভেঙেছে বিডি সেন্টারের সাপেক্ষে দেখো ওভারঅল কিন্তু আমাদের কিন্তু সিস্টেমটা কিন্তু স্টেবিলিটি পাচ্ছে। তাহলে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং করলে সিস্টেম জানে যে ওখানে একটা এক্সট্রা স্টেবিলিটি কিন্তু ও গেইন করতে পারে, সেই জন্য কিন্তু ওরা কিন্তু আস্তে আস্তে করে স্প্লিটিং করে। তাহলে ডি এর ক্ষেত্রে স্প্লিটিংটা বেশি হয় কেন? ওখানে কিন্তু নন সিমেট্রিক্যাল একটা ফিল্ড কিন্তু তৈরি করতে পারে, কারণ ওদের শেপ মানে প্রত্যেকের শেপ কিন্তু একই রকম না। কিন্তু এস আর পি কিন্তু সেরকম দেখো ওরা কিন্তু স্প্লিটিং করে না, এনার্জিটা বাড়ছে, তারা কিন্তু স্ফেরিক্যাল সিমেট্রিক বলে তাদের এনার্জিটা জাস্ট বাড়বে, কিন্তু তারা কিন্তু হচ্ছে স্প্লিটিং করবে না। তার মানে এটা কি না, আমি বলেছিলাম যে আমাদের কমপ্লেক্স মানে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে নিকাশ, থার্ড ব্র্যাকেটের মধ্যে কে থাকে, আমাদের হচ্ছে বাড়ি ভাবো, সে বাড়িতে কে থাকে, বাবা মা বা আমরা আছি, ঠিক আছে। সেখানে বলেছিলাম যে মেটালটা হচ্ছে আমাদের কে মধ্যমণি, মানে আমার বাবা বা অথবা তোমার মা, ঠিক আছে। আর লিগান্ড গুলো হচ্ছে তোমরা, মানে জাস্ট ছেলে মেয়ে। কিন্তু দেখবে তার মানে একটা পরিবারের মধ্যে কিন্তু ফোর্স অ্যাকশন কিন্তু বেশি করে কাজ করে, সেই জন্য পরিবারটা কিন্তু স্টেবল। প্রথম কিন্তু সেটাই হয়েছে, স্টেবিলিটি পাওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে করে নেমেছে। কিন্তু আবার দেখবে আমাদের বাবা মার মধ্যে মাঝে মাঝে ঝামেলা হয়, ইভেন আমার সঙ্গে আমার ওয়াইফের মাঝে মাঝে ঝামেলা হয়। কারণ এই নয় যে আমার সঙ্গে আমার ওয়াইফের মানে কোনো ইন্টারাকশন নেই, তার মানে কি না ওখানে কিন্তু তুমি যার সঙ্গে রিপিল করবে তাকে কিন্তু ভালোভাবেই চিনো, ঠিক আছে। মানে রিপারশনটা বা তোমার ঝগড়াটা তার সঙ্গেই হয় যাকে তুমি ভালোভাবে চিনো বা যার সঙ্গে তোমার কিন্তু সম্পর্কটা ভালো। তো তাই হয়েছে আগে ওরা কিন্তু ফোর্স অ্যাট্রাকশনে কাছাকাছি এসছে, তারপর কোনো একটা সময় কোনো একটা মত পার্থক্যের জন্য এখানে ইলেকট্রন ইলেকট্রন রিপারশনের জন্য কিন্তু এনার্জি লেভেলটা আস্তে আস্তে হাই হয়েছে। কিন্তু আলটিমেটলি কিন্তু তুমি দেখো তোমার পরিবারটা কিন্তু রিপারশন থাকলেও মানে ঝগড়া থাকলেও আর পরিবারটা কিন্তু একটা স্টেবল পরিবার, তার মানে ফোর্স অ্যাট্রাকশন অলওয়েজ দেখো ডমিনেটিং করছে, তাহলে ওভারঅল সিস্টেম দেখো একটা স্টেবিলিটি। ইট ইজ দ্য এন্টায়ার জার্নি অর এন্টায়ার সিনারিও হাউ ডি অরবিটাল is splitted on the basis of the different ligand field, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আস্তে আস্তে স্প্লিটিং হয়, ঠিক আছে। তার প্যারালালি কিন্তু ফোর্স অ্যাট্রাকশন এট দ্য সেম টাইম রিপালসাল ফিল্ডটা আছে, রিপালসাল যদি না থাকতো তাহলে কিন্তু ওখানে স্প্লিটিং হতো না। আর দুটোকেই কিন্তু ব্যালেন্স করে পুরো এন্টায়ার কমপ্লেক্সটা কিন্তু স্টেবিলিটি পায় আর কি। নাহলে কিন্তু ও এক্সট্রা স্টেবিলিটি কিন্তু পেতো না। ওই সিবিসি যেটা বলি না, ওটা কিন্তু গেন ইন স্টেবিলিটি আর কি, এনার্জি লেভেলের যে গেনটা সেটা কিন্তু ওইখান থেকে আসে। আচ্ছা, তাহলে সেফটি এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে প্রথম যে এনার্জিটা নেমেছে সেটা কিন্তু ফোর্স অ্যাট্রাকশনের জন্য। তো এখানে কিন্তু এটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন আছে, তাহলে আয়নিক টাইপ ইন্টারাকশন কিন্তু আছে। তাহলে সিএফটির প্রথম অ্যাসাম্পশন যে মেটালের সঙ্গে লিগ্যান্ডের যে তোমার ইন্টারাকশনটা হবে সেটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাট্রাকশন থাকবে, ঠিক আছে। এবং লিগ্যান্ডটা বলেছি দেখো এটা কিন্তু নিউট্রাল যদি হয় সেক্ষেত্রে দেখো পয়েন্ট ডাইপোল তৈরি করবে, তোমার ডেল নেগেটিভ ডেল পজিটিভ। আর যদি অ্যানোনিক সিস্টেম হয় সেক্ষেত্রে তোমার ডেল নেগেটিভ আছে, তাহলে অলরেডি তার মধ্যে একটা পয়েন্ট চার্জ কিন্তু আছে। লিগ্যান্ড মেবি পয়েন্ট ডাইপোল হিসেবে ট্রিট করা হবে ফর নিউট্রাল সিস্টেম, যদি অ্যানোনিক সিস্টেম হয় সেক্ষেত্রে পয়েন্ট চার্জ হিসেবে ট্রিট করবো, ঠিক আছে। আর এখানে দেখো যদি কোনো এমোডায়াগ্রাম কনস্ট্রাক্ট আমি নিয়ে আসিনি, সেই জন্য এখানে কিন্তু মেটাল লিগ্যান্ডের মধ্যে কোনো ওভারল্যাপিং কিন্তু কনসিডার করা হয়নি। মেটাল লিগ্যান্ডের মধ্যে জাস্ট একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যাকশন আছে, তারপর রিপালশনও আছে, কিন্তু কোনো রকম অরবিটাল মিক্সিং করা হয়নি। এই তিনটে হচ্ছে বেসিক মেন অ্যাসাম্পশন অফ দ্য সেফটি। সেটা কোনোভাবে মুখস্থ করতে হবে না, তুমি এই ডায়াগ্রামটা থেকে কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা কি, ঠিক আছে। এটা নিয়ে যাচ্ছি না, এটা হয়ে গেছে। এবার আমি যাচ্ছি কমপ্লেক্স টোবার আগে যে আমাদের পিরিয়ড টেবিলে দেখো আমার জানা আছে যে এইগুলো আছে আমার এস ব্লক, ঠিক আছে। এখানে আমার পি ব্লক আছে, এখানে আমার ডি ব্লক আছে, আমার ট্রানজিশন এলিমেন্ট গুলো আছে, ঠিক আছে। আর এখানে আমার এ ব্লক আছে, ল্যান্থানাইট অথবা অ্যাক্টিনাইট গুলো এখানে আছে, ঠিক আছে। তাহলে এদের মধ্যে প্রত্যেকের কি কমপ্লেক্স বিহেভিয়ার একই? যদি হতো তাহলে আমরা এখন সিএফটি পড়েছি, তাই ডি কে নিয়ে আমরা কোনো কাজ করতাম না, আমরা এস অথবা পি অথবা এফ কে নিয়ে আমি কাজ করবো। মনে করো পুরো থার্ড ইয়ারটা মানে ক্যালকাটাতে থার্ড ইয়ার বা আমাদের যারা এখান থেকে পড়েছো তারা কিন্তু
ফোর্থ সেমিস্টার থেকে কমপ্লেক্স পড়েছে, ফোর্থ, ফিফথ এবং সিক্সথে কিছু ছিল। দেখবে ওটা যদি থার্ড ইয়ার ভেবে নেই, তাহলে পুরো থার্ড ইয়ারটা তোমরা কিন্তু পুরো ম্যাক্সিমাম পোর্শন গেছে ডি কে স্পিড করতে করতে, আর ল্যান্থেন অ্যাক্টিনেট সে লাস্টে গিয়ে একটু পড়তাম আর এস ব্লক নিয়ে তো আমরা মানে স্পিডিং দেখে নিছি এরকম করে। তাহলে দেখবে আমাদের ডি ব্লক এলিমেন্ট নিয়ে কিন্তু আমাদের পুরোটাই কাজ। সিএফটি বা কমপ্লেক্স কিন্তু মেজর পোর্শনটা কিন্তু আমাদের ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আছে, কারণ ডি অরবিটাল ইজ ফাউন্ড টু বি এক্সপোজড, এবং তার ক্ষেত্রে তুমি দেখেছো এর অ্যাবনর্মালিটি কেন, এখানে কিন্তু তুমি জেড ইফেক্টিভ পাবে, কারণ ডি অরবিটাল যদি একটু ডিফিউজনেস আছে সেক্ষেত্রে জেড ইফেক্টিভ দ্যাট ইজ জেড মাইনাস সিগমা স্ক্রিনিং কনস্ট্যান্ট কিন্তু কম, তার মানে জেড ইফেক্টিভ হাই সেক্ষেত্রে অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখাবে। জেড ইফেক্টিভ বেশি মানে তার পজিটিভ অক্সিজেন স্টেট যেন একটু বেশি, ফলে লিগ্যান্ড যদি পয়েন্ট চার্জ অথবা পয়েন্ট ডাইপোল হয় তাহলে মেটালের সঙ্গে লিগ্যান্ডের ফোর্স টু অ্যাট্রাকশনটা বেশি হবে। তো আগে ওরা কাছাকাছি আসবে, তারপরে কাছাকাছি আসার পর যেটা হয় আর কি, যেটা ডিপারশন জন্য ওরা স্প্লিট করবে। ডি এর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম কমপ্লেক্স এবিলিটি আমরা দেখে এসেছি। এবার যদি আমরা এসপি ব্লক অথবা এফ এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে দেখবে আমরা এফ এর যা মানে ফোর এ যেটা আছে ল্যান্থানাইড, সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন কনফিগারেশন দেখবে, ও ক্ষেত্রে তুমি দেখবে 6s টা বাইরে থাকে, ঠিক আছে। তারপর থাকে 5d মানে n-1d, এটা থাকে এইটা। তারপর লেভেলটা থাকে n-2a, দ্যাট ইজ 4a। তাহলে 4f দেখো তোমার নিয়ারার টুয়ার্ডস দ্য পজিটিভ চার্জ হচ্ছে আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পাশে আছে আমার ভ্যালেন্স অরবিটাল, ওটা 4f, এবং তাকে দেখো পাঁচি দিয়ে রেখেছে। দেখো আমার 5d একটা, আরেকটা আবার 6s, তাহলে 6s আর 5d একটা পাঁচিল আছে। অবভিয়াসলি লিগ্যান্ড যদি অ্যাপ্রোচ করতে চায় তাহলে দুটো পাঁচিলকে ভেদ করে কিন্তু 4f এ অ্যাটাক করতে হবে। তাহলে বুঝে গেছো সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। কিন্তু ল্যান্থার্নের ক্ষেত্রে দেখবে তার কমপ্লেক্স এবিলিটি খুবই কম, এবং তাছাড়া ল্যান্থার্নের ক্ষেত্রে দেখবে ওর একরকম অক্সিজেন স্টেট মানে +3, তাহলে ওর মধ্যে ভ্যারিয়েশন নেই। কিন্তু তুমি জানো এর ক্ষেত্রে প্রচুর ভ্যারিয়েশন আছে, মানে আয়রন 2ও পাওয়া যায়, 3ও পাওয়া যায়, নেগেটিভও পাওয়া যায়, +4ও পাওয়া যায়, ইনফ্যাক্ট +5ও পাওয়া আছে। তাহলে ট্রানজিশনাল এলিমেন্ট গুলোর মধ্যে তুমি দেখবে একটা ফ্লেক্সিবিলিটি পাবে, তার ক্ষেত্রে না তাদের অক্সিজেন স্টেটের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আছে, ফলে লিগ্যান্ডের সঙ্গে অনেকগুলো অনেক টাইপের ইন্টারঅ্যাকশন করে কিন্তু কমপ্লেক্সটাকে এক্সপ্যান্ড করতে পারে, সেটা কিন্তু এফের ক্ষেত্রে নেই। এফের ক্ষেত্রে তার কমপ্লেক্স এবিলিটি অনেক কম। তাহলে আমাদের ল্যান্থানাইট অথবা যদি অ্যাক্টিনেট হয় তার কিন্তু কমপ্লেক্স এবিলিটি কম। কেন না, 4a অরবিটাল ইজ ডিপলি সিটেড, মানে অনেকটা ভেতরে বসে আছে, ওভারলাইং বাই দা 5d অ্যান্ড 6s রেসপেক্টিভলি, তাহলে অনেকটা ভেতরে আছে, ডাইরেক্ট মেটাল লিগ্যান্ড ইন্টারাকশন ইজ ভেরি মিনিমাম, সেই জন্য সিএফটি এখানে কিন্তু লেস ইম্পর্টেন্ট। তাহলে কমপ্লেক্স এবিলিটি কিন্তু আমার ল্যান্থান সিস্টেম ক্ষেত্রে অনেক কম। এবার যদি আমি এস ব্লক অর্থাৎ পি ব্লক যায় সেক্ষেত্রে দেখেছো তারও কমপ্লেক্সিবিলিটি কম, কারণ এস ব্লকের ক্ষেত্রে ওই তোমার সাইজ যে ডিক্রিজিং ইফেক্টটা কিন্তু নেই। হ্যাঁ, মানে তোমাদের যে ডিফেক্টিভ ব্যাপারটা কিন্তু ওখানে খুব একটা নেই, সেই জন্য খুব একটা অ্যাবনর্মালিটি দেখা যায় না। তো ওদের ক্ষেত্রে কি হবে, তাদের আমার এপারেন্ট যে সাইজটা কিন্তু একটু বেশি, মানে ডিক্রিজিং ট্রেন্ডটা নেই, অ্যাপারেন্ট সাইজটা কিন্তু বেশি, এবং সেক্ষেত্রে যদি সাইজ বেশি হয় তাহলে তুমি জানো যে পজিটিভ চার্জ ডেন্সিটি কিন্তু ওখানে একটু কম। পজিটিভ চার্জ ডেন্সিটি কম মানে মেটালের সঙ্গে ডাইরেক্ট মেটাল লিগ্যান্ড ইন্টারেকশনটা কমে যায়। যেন তোমার এস বা পি এর ক্ষেত্রে কিন্তু তাদের কমপ্লেক্স এবিলিটি কিন্তু বা খুব কম আর কি, ঠিক আছে। এখানে যে কি ফ্যাক্টরটা সেটা কিন্তু এইটার উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে, কোনটা আয়নিক পোটেনশিয়াল, যেটা ফাই বলা হয়, বা চার্জ ডেন্সিটি যাকে তুমি জানো চার্জ বাই রেডিয়াস। তা দেখো যদি চার্জ ডেন্সিটি আমাকে বাড়াতে হয় বা আয়নিক পোটেনশিয়াল আমাকে বাড়াতে হয় তাহলে কি হবে, আমাকে রেডিয়াসটা ছোট হতে হবে। যদি রেডিয়াসটা ছোট হয় তাহলে কিন্তু পজিটিভ চার্জ ডেন্সিটি বেড়ে যাবে বা আয়নিক পোটেনশিয়াল বেড়ে যাবে। যদি আয়নিক পোটেনশিয়াল বা পজিটিভ চার্জ ডেন্সিটি বেড়ে যায় তাহলে কি হবে না, পয়েন্ট ডাইপোল যে লিগ্যান্ডটা আছে তার দিকে কিন্তু ছুটে যাবে, তাহলে এক্সটেন্ট অফ স্পিডিং কিন্তু হয়ে যাবে, মানে কমপ্লেক্সিবিলিটি কিন্তু বাড়বে। তাহলে বেস্ট অফ দা আয়ন ডাইপোল ইন্টারাকশন, তাহলে আমি যদি ভেবে নেই যে মেটালটা একটা আয়ন মানে পজিটিভ চার্জে আছে, লিগ্যান্ডের মধ্যে একটা ডাইপোল আছে, তাহলে এখানে কিন্তু এরকম একটা আয়ন ডাইপোল ইন্টারাকশনে কিন্তু এখানে কাজ করে, আর কোনো ইন্টারাকশন কিন্তু সেরকম করে নেই। তাহলে মানে আমাদের এসপি ব্লকের ক্ষেত্রে যে কমপ্লেক্স গুলো হয় তারা ম্যাক্সিমাম কিন্তু বেস্ট অন দা আয়ন ডাইপোল ইন্টারাকশন, যেখানে ওই চার্জ ডেন্সিটি অথবা আয়নিক পোটেনশিয়াল ইজ দ্য কি ফ্যাক্টর। তাহলে আমরা যদি
লিথিয়াম থেকে শুরু করে আমি এস ব্লক নেই, আমি সিজিএম পর্যন্ত যাই, সোডিয়াম পটাশিয়াম, তাহলে দেখবে কমপ্লেক্স এবিলিটি কিন্তু আমার লিথিয়ামের বেশি আর সিজিএম এর ক্ষেত্রে কম। কেন কম? দেখতে পাচ্ছ যে ডাউন দা গ্রুপ, তাহলে কি হবে, আমার আস্তে আস্তে কিন্তু সাইজটা হচ্ছে বাড়ছে। সাইজটা বেড়ে যায়, তাহলে কি হবে, আমার আয়নিক পোটেনশিয়ালটা কি হবে, কমে যাবে। কমে কমে যাবে। যাবে। পজিটিভ চার্জ ডেনসিটি যদি কমে যায়, তাহলে মেটালের সঙ্গে লিগ্যান্ডের যে ইন্টারাকশনটা ভায়া আয়ন ডাইপোল আসছে সেটা কিন্তু কমে যাবে, কারণ কমপ্লেক্সিবিলিটি কিন্তু তার গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে উইথ ইনক্রিজিং সাইজ। সিমিলারলি তুমি যদি অ্যালকালাইন আর্থ মেটাল নাও, সেক্ষেত্রে দেখবে তোমার সেম, মানে বেরিলিয়াম থেকে শুরু করে তুমি বেরিয়াম পর্যন্ত যাও, সেক্ষেত্রে দেখো আস্তে আস্তে সাইজটা কিন্তু বাড়ছে, তাহলে কমপ্লেক্সিবিলিটি কমে যাবে। তাহলে এগুলো কিন্তু জেনারেল ট্রেন্ড, যে এস ব্লকের ক্ষেত্রে তুমি কমপ্লেক্সিবিলিটি বেসড অন দ্য আয়ন ডাইপোল ইন্টারাকশন অর বেসড অন দ্য চার্জ ডেনসিটি, তার উপর ডিপেন্ড করে কিন্তু দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু তিনটাকে কম্পেয়ার করতে পারি, ডি ব্লক, এসপি ব্লক আর আর এ ব্লক। ওভারঅল যে অ্যাসেসমেন্টটা দেখো, ডি ব্লকের compressibility is very very high than S and P block, and also it is higher than the A block। ঠিক আছে, এবার আমরা দেখবে, সেই জন্য দেখবে তুমি যখন বলা হয় সোডিয়ামের একটা কমপ্লেক্স বল, তুমি ভাববে এটা কি, তুমি জানো সোডিয়াম বা পটাশিয়ামের কমপ্লেক্স, সেটা হচ্ছে কোনটা, এটা কিন্তু ম্যাক্রোসাইক্লিক লিগ্যান্ড যদি না দাও, তাহলে কিন্তু সোডিয়ামের কমপ্লেক্স কিন্তু তুমি দেখতেই পাবে না, বা পটাশিয়ামের কমপ্লেক্স কিন্তু তুমি দেখতে পাবে না। অ্যাজ সাচ তুমি ইথিলিন ডায়ামিন বা অন্য কিছু দিলে, সেক্ষেত্রে কিন্তু ওর কমপ্লেক্সিবিলিটি কম। সেটা দেখবে তোমরা এখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পড়েছো, যখন তুমি একটা আরএক্স থেকে যখন তুমি পটাশিয়াম সায়ানাইড দিচ্ছ, তাহলে ওখানে কিন্তু যদি SN2 রিয়েকশন হয়, সেক্ষেত্রে রেটটা কিন্তু অনেকটা কম। কেন? ওর ক্ষেত্রে তোমার পটাশিয়ামের প্লাসের সঙ্গে সায়ানাইডটা একটা ফোর্স অ্যাকশন আছে, সায়ানাইড মাইনাসটা কিন্তু ফ্রি নয়। তখন কি করি আমরা, চার্জ ট্রান্সফার কিছু ক্যাটালিস্ট দেই, ক্রাউন উইথার টাইপের কিছু ময়টি দেই, যার কাজ হচ্ছে 18 ক্রাউন 6 করা। যখন 18 ক্রাউন 60 তে, তখন দেখবে ওই রেটটা প্রায় থাউজেন্ডস টাইম কিন্তু ইনক্রিজ করে যেত, কারণ সেটা হচ্ছে পটাশিয়ামটাকে পুরো ট্র্যাক করে নেয় এবং সায়ানাইডটাকে ন্যাকেড আয়ন পেরেন্সিটিকে দেয়, তার সঙ্গে তোমার কি হবে, ওই নিউক্লিওফিলিকেশনটা কিন্তু হাই হবে। তাহলে কি হবে, ওই চার্জ ট্রান্সফার ক্যাটালিস্ট ম্যাক্রোসাইক্লিক টাইপের লিগ্যান্ড না যদি দেয়, তাহলে কিন্তু এখানে ওই কমপ্লেক্স গুলো কিন্তু পায় না। তাহলে এখানে আমি দেখো যেগুলো দিয়েছি, সেটা কিন্তু প্রত্যেকটা ওই এস ব্লকের ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু আমি ম্যাক্রোসাইক্লিক লিগ্যান্ড দিয়েছি, সেখানে কিন্তু কমপ্লেক্সিবিলিটি কম। মানে এখানে কিন্তু দেখতে হবে যে প্রত্যেকটা যে ম্যাক্রোসাইক্লিক লিগ্যান্ড, তার কিন্তু যে ইন্টারনাল ক্যাভিটিটা যেখানে ও ট্র্যাক করবে আর কি, মানে এ হোস্ট, এ হচ্ছে বাড়ির মতো কাজ করবে। আর এখানে লিথিয়াম বলো বা পটাশিয়াম বলো, দে আর দ্য গেস্ট, এখানে কিন্তু সুপ্রামলিকুলার হোস্ট গেস্ট ইন্টারাকশন আছে। এবং দেখো লিথিয়াম প্লাস মানে অ্যালকালি সিরিজ গুলো সবগুলো কিন্তু প্রায় হার্ড, মানে হার্ড অ্যাসিড। সেক্ষেত্রে আমার কিন্তু যে বেসটা ইউজ করতে হবে, সেটা কিন্তু হার্ড বেস। দেখো অক্সিজেন, সে কিন্তু ইলেকট্রো নেগেটিভিটি হাই, সে কিন্তু হার্ড বেস। তাহলে এখানে কিন্তু দেখো ডাইপোল মানে আয়ন ডাইপোল, পটাশিয়াম গুলো আয়ন আর ডেল মাইনাস গুলো হচ্ছে এটা ডাইপোল। এখানে কিন্তু ওই আয়ন ডাইপোল উইক ফোর্স অ্যাট্রাকশন আছে, তার মধ্যে দিয়ে কিন্তু এই কমপ্লেক্সটা কিন্তু স্টেবিলিটি পাবে। হ্যাঁ, এবং এই যে ইন্টারনাল ক্যাভিটি, এই ক্যাভিটির উপর ডিপেন্ড করে কিন্তু এগুলো হচ্ছে ট্যাপ হবে, যাকে তাকে গিয়ে এখানে কিন্তু ট্যাপ করাতে পারবে না, কারণ এর যে হোস্টটা আছে, তার হোস্টের যে বাড়ি, তার যে শেপটা, তার সঙ্গে যেটা ম্যাচ করবে তাকে কিন্তু ওখানে ও অ্যালাউ করবে, বাকি কিন্তু অ্যালাউ করবে না। সেই জন্য 18 ক্রাউন 6 সেখানে দেখবে তোমাদের বলা আছে কে প্লাস, কখনো বলা নেই যে সোডিয়াম প্লাস। যদি সোডিয়াম প্লাস থাকতো, সেক্ষেত্রে তার সাইজটা একটু কম, কারণ ইট উইল নট ফিট ওয়েল, তার সঙ্গে খুব সহজেই ফিট হবে না, তাহলে এন্টায়ার যে ল্যাটিসটা পাবে সেটা কিন্তু তার অনেকটাই কম, মানে উইক, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। শুধুমাত্র পটাশিয়ামের সাইজের সঙ্গে 18 ক্রাউন 6টা ম্যাচ করে। দেখো এখানে আমি ভ্যালুগুলো দিয়েছি। দেখো এই যে ইন্টারনাল ক্যাভিটি আছে, সেই ক্যাভিটি হচ্ছে রেঞ্জটা 3.4 থেকে 4.3 অ্যাংস্ট্রম। যাদের ক্ষেত্রে রেডিয়াসটা এই রেঞ্জের মধ্যে পড়বে, তারাই কিন্তু এখানে ওয়েল ফিট করবে। দেখো এখানে প্রত্যেকটা আয়নের আমি দেখো সাইজ দিয়েছি। দেখো সোডিয়াম লিথিয়াম প্লাস 1.36 অ্যাংস্ট্রমে, সোডিয়াম প্লাস হচ্ছে 1.94, দেখো 1.36, দেখো এটা কিন্তু অনেকটাই কম, কারণ এখানে কিন্তু কিন্তু ও কিন্তু ম্যাচ করবে না। সেজন্য দেখো লিথিয়াম বা সোডিয়ামকে কিন্তু ও ট্যাপ করলো না। আমার দেখো কে প্লাস, দেখো 2.66, দেখো 3 থেকে, তাহলে এর মধ্যে কিন্তু মোটামুটি হবে
পড়ে যাবে আর কি। এটা একটু এটা দেখতে হবে আমাকে, না এটা ভুল আছে, এটা একই হয়ে গেছে তো, এটা আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে, এটা একই হয়ে গেছে, এটা আমি নিয়েছিলাম, ভ্যালুটা একটু চেঞ্জ করবো, এটা হচ্ছে 2.6 এর কাছাকাছি থাকবে, তাহলে আমি পটাশিয়ামটাকে ট্যাপ করবো, ঠিক আছে, আমি ভ্যালুটাকে বলে দেবো আর কি, ঠিক আছে। সিজিএম এর ক্ষেত্রে দেখো 3.44, তো এটা কিন্তু চেঞ্জ হবে কিন্তু, তাহলে সিজিএম কিন্তু পারবে না। যদি বলা হয় 14.4, তার দেখো তার ইন্টারনাল রেডিয়াসটা দেখো 1.2 থেকে 1.5 অ্যাংস্ট্রম, সেখানে দেখো একমাত্র লিথিয়াম দেখো 1.34 দেখো এর মধ্যে পড়ে গেছে, দেখো লিথিয়ামকে সিলেক্টিভলি ট্যাপ করতে পারছে, কিন্তু আদার গুলোকে দেখো তার সাইজটা দেখো অনেকটা বেশি, দে আর নট ফিট ওয়েল উইদিন দিস ম্যাক্রোসাইক্লিক। এটা কিন্তু পুরোটাই সাইজ সিলেক্টিভিটির উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। তাহলে 18 x 6 বললে আমি এখানে ভ্যালুটা চেঞ্জ করে দিব, তাহলে 18 x 6 হলে সে কিন্তু সিলেক্টিভলি পটাশিয়ামকে ট্যাপ করতে পারে। আর যদি আমার বলা হয় 14 x 4, সেক্ষেত্রে আমার লিথিয়াম প্লাসটাকে সোডিয়ামের জন্য 15 হচ্ছে 5, ঠিক আছে, এইভাবে কিন্তু সিলেক্টটা ট্যাপ করে। আমাদের নেচারে মানে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে দেখবে আমাদের সোডিয়াম পটাশিয়াম, যে আমরা যে সমস্ত খাবারগুলো নিচ্ছি সাপ্লিমেন্ট, সেখানে দেখবে সোডিয়াম পটাশিয়াম তো নিচ্ছি, আয়রনও নিচ্ছি, অনেক কিছু আছে আর কি। আর তুমি জানো সোডিয়াম পটাশিয়ামের একটা সিগনিফিকেন্ট রোল আছে আর কি। সোডিয়াম পটাশিয়ামের গ্রেডিয়েন্ট যদি না থাকতো তাহলে আমাদের হার্টবিটটা কিন্তু চলতো না। পুরো যে হার্টবিটটা যে একটা ভোল্টেজ জেনারেট করে, সেটা কিন্তু পুরোটাই কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্পিং মেকানিজম। পাম্প কথার মানে ওখানে কিন্তু এনার্জি সাপ্লাই করে। বাড়িতে যে পাম্প আছে না, সে কিন্তু তুমি উইদাউট কারেন্ট তুমি চালাতে পারবে না, তার মানে ওখানে তুমি এনার্জিটা সাপ্লাই করতে হবে। তাহলে এখানেও কিন্তু যে পাম্পটা চলছে, সেই পাম্পের যে ভোল্টেজটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের ওই এটিপিটা ভেঙে যে এনার্জি পাম্প, সেই এনার্জি নিয়ে এবং সোডিয়াম পটাশিয়ামের গ্রেডিয়েন্টের জন্য কিন্তু আমাদের ওইখানে কিন্তু আমাদের দেখবে ফ্যাকচুয়েট করে আর কি। তুমি দেখছি যাদের প্রেসারের প্রবলেম আছে দেখবে সোডিয়াম পটাশিয়ামের গ্রেডিয়েন্টেই দেখবে ওখানে ভীষণ চেঞ্জ হয়। সোডিয়ামের গ্রেডিয়েন্ট যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হাই প্রেসার হয় না, আর যদি পটাশিয়ামের গ্রেডিয়েন্টটা যদি বেশি হয় সেক্ষেত্রে যেন লো প্রেসার হতে পারে। সোডিয়াম পটাশিয়ামের রেশিওটা কিন্তু আমাদের শরীরে খুবই ইম্পর্টেন্ট। এবং সোডিয়াম বা পটাশিয়ামকে বা প্রত্যেকটা আয়ন যে আমরা নিচ্ছি বাড়ি থেকে, প্রত্যেকটা আয়নকে ট্যাপ করার জন্য ওখানে কিন্তু এরকম চিলেটিং লিগ্যান্ড আছে। তার মধ্যে এইটা খুব ইম্পর্টেন্ট, এটার নাম হচ্ছে ভ্যালিনোসাইমিন ভ্যালিনোমাইসিন, যে কিন্তু সিলেক্টিভলি পটাশিয়ামকে ট্যাপ করতে পারে, সোডিয়ামকে নয়, সিলেক্টিভলি পটাশিয়ামকে ট্যাপ করতে পারে। এটা কিন্তু একটা আয়নোফোর হুইচ ক্যান সিলেক্টিভলি ট্যাপ পটাশিয়াম আয়ন ইন আওয়ার ইন ভিভো সিস্টেম, আমাদের শরীরের ভিতরে যে মানে ট্যাপ করে সেটা কিন্তু এটা কাজ করে, ঠিক আছে। এখানে কিন্তু নেচারও কিন্তু এরকম কোনো ম্যাক্রোসাইক্লিক সিস্টেম যেখানে আয়ন ডাইপোল ইন্টারাকশন কিন্তু তৈরি করে রেখেছে, সেটা এটা একটা লাইভ এক্সাম্পল এটা আমাদের শরীরের মধ্যে আছে আর কি। তাহলে এই পটাশিয়ামকে যখন ওরা ট্যাপ করে, সেটা কিন্তু এই লিগানটা এমন ভাবে আসে, খুব সুন্দর একটা ক্যাভিটি করে নেয়, এবং এই ক্যাভিটিটা শুধুমাত্র পটাশিয়ামকেই অনলি ট্যাপ করতে পারে। এর নাম হচ্ছে ভ্যালিনোমাইসিন, ঠিক আছে, সিলেক্টিভলি পটাশিয়াম ট্যাপ, ঠিক আছে। তাহলে এই ধরনের লিগ্যান্ড সিস্টেম যদি না হয়, তাহলে কিন্তু আমরা অ্যালকালি মেটাল গুলোকে খুব সহজেই ট্র্যাক করতে পারবো, ঠিক আছে। তুমি ইথিলিন ডাইমিন অন্য কিছু দিয়ে বা ওই ইডিটিএ এগুলো দিয়ে কিন্তু দেখবে, তুমি দেখবে এস অথবা পি ব্লকের দেখবে কমপ্লেক্স খুব কম আছে। ম্যাগনেসিয়াম বা তোমার ক্যালসিয়ামের ক্ষেত্রে আছে, কিন্তু খুব কম আছে। তাহলে এখানে ম্যাক্রোসাইক্লিক লিগ্যান্ডের ভীষণ রোল আছে, নাহলে কিন্তু স্টেবিলিটি পাবে। স্যার হ্যাঁ বলো। স্যার এটা আপনি বললেন ওই মানে অ্যালকালি মেটাল কি কমপ্লেক্স ফর্ম করতে পারে সেই সেন্সে বললে তাই তো, মানে হ্যাঁ হ্যাঁ, কমপ্লেক্স এবিলিটি কম, এবং কমপ্লেক্স ফর্ম করলে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে ম্যাক্রোসাইক্লিক, হ্যাঁ ঠিক আছে, বুঝেছি মানে আমি ম্যাক্রোসাইক্লিক লিগ্যান্ড হলে সেটাকে কমপ্লেক্স করতে হবে, ঠিক আছে নাহলে কিন্তু কমপ্লেক্স এবিলিটি অনেকটাই কম, ঠিক আছে, স্টেবিলিটি পারে। ঠিক আছে? আচ্ছা এবার আমি যাচ্ছি ডি অরবিটাল স্প্লিটিং ইন ডিফারেন্ট ফিল্ড। আচ্ছা তোমাদের খাতাগুলো রাখবে, আমার কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেটা আমাদের কিন্তু হাতে হাতে করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এবার যাচ্ছি যে ডি অরবিটাল স্প্লিটিং ইন ডিফারেন্ট ফিল্ড। ফার্স্টে আমরা যাচ্ছি অক্টাডেল ফিল্ড। অক্টাডেল আমার একটু জিওমেট্রি ভেবে নেই, সেক্ষেত্রে আমি জানো ML6 টাইপের, সেক্ষেত্রে আমি জানো যে এরকম করে দেখতে হয়। এখানে যে স্কোয়ার ভাবি মানে cubical field, এটা মানে কিউব ভাবি, তার সেন্টার অফ দ্য পজিশন ইজ অকুপাইড বাই দ্য মেটাল, এন্ড কি হবে লিগান্ড গুলো দেখো প্রত্যেকটা ফেসে আছে, দেখো এটা টপ ফেস বটম ফেসে, মানে অ্যাক্সেল পজিশন গুলো দেখো টপ বটমে আছে, আর বাকি দুটো দেখো যে ইকুইটোরিয়াল প্লেনটা আছে সেখানে তো ফেসে আছে। তাহলে এখানে কিন্তু লিগান্ড গুলো কিন্তু ফেসের মধ্যেই থাকে জ্ঞান। অক্টাডেল ফিল্ডে
লিগান্ডগুলো কিন্তু ফেসে থাকে, টপ বটম ফেসে একটা করে, আর সাইড ফেস গুলোকে দুটো করে লিগান্ড থাকে, ঠিক আছে? এবং আমরা জানি যে ডি অরবিটাল গুলো তার শেপ গুলো কেমন, না ডিএক্স জেড ওয়াই জেড জেড এক্স দেখতে একই রকম, আর তার লুপস গুলো অ্যালং দ্য ইন বিটুইন দ্য অ্যাক্সিস হিসেবে কাজ করে। দেখো যখন লিগান্ডটা অ্যাপ্রোচ করে সে কিন্তু অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর কাজ করছে। দেখো ছোটা লিগান্ড যখন অ্যাপ্রোচ করছে দেখো অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর, তাহলে দেখো তার লুপ গুলোর সঙ্গে কিন্তু ডাইরেক্ট ইন্টারাকশন কম। ডাইরেক্ট ইন্টারাকশন কম মানে তাহলে ওই সেটটা কোনটা, ডিএক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, বা যেটাকে বলবো আমার টি2জি সেট, দে আর কি হবে, দে আর ফাউন্ড টু বি স্টেবিলাইজ। কিন্তু ডাইরেক্ট মেটাল লিগান্ড ইন্টারাকশন কম মানে তাহলে কিন্তু স্টেবিলিটি করবে। তাহলে যখন স্প্লিটিং হবে তার এনার্জিটা কিন্তু কম এনার্জিতে আসবে, লোয়ার এনার্জিতে আসবে। আবার তুমি ডি জেড স্কোয়ার দেখো বা ডি এক্স স্কোয়ার আমার স্কোয়ার, তার শেপটা দেখো অ্যাঙ্গেল অ্যাক্সিস বরাবর আছে। লিগান্ড দেখো দেখো যখন অ্যাপ্রোচ করছে অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর কিন্তু লুপ গুলো পাচ্ছে, তাহলে মেটাল লিগান্ড ডাইরেক্ট একটা ইন্টারাকশন আছে। সিমিলারলি ডি এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, সেক্ষেত্রে দেখো তোমার লুপ গুলো দেখো অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর আছে, দেখো 4টে লিগান্ড কিন্তু ওকে ফেস করতে পারছে। তাহলে এক্ষেত্রে কিন্তু মিডল লিগ্যান্ড ইন্টারাকশন ইজ ভেরি হাই। সেক্ষেত্রে যখন স্প্লিটিং হবে তাহলে ওভারঅল সিস্টেম এখন ডিএক্স সেট এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটাকে বলবো আমি টি2জি বলবো, আর যেখানে আমরা এটাকে ইজি বলবো। তো দুটো কিন্তু একটা নন স্ফেরিক্যাল একটা সিমেট্রি তৈরি করবে। আগে তোমার স্ফেরিক্যালি যাবে, তারপর দেখো যদি দুটো শেপ, প্রত্যেকের শেপ যদি আলাদা, তাহলে কিন্তু ওখানে একটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল ফিল্ডের থেকে নন সিমেট্রিক্যাল ফিল্ডে যাবে। তারপরে ওটা কিন্তু ডিউ টু দ্য ইলেকট্রনিক রিপালশন কাছাকাছি চলে আসার পর কি হবে, তারা ওই ইলেকট্রন কামিং ফ্রম দ্য লিগান্ড, মানে ইলেকট্রন প্রি এক্সিস্টিং ইলেকট্রন, হ্যাঁ, মানে প্রেজেন্ট ইন দ্য অ্যাট দ্য রিয়াল সেন্টার, তারা একে অপরের সঙ্গে রিপালশন করে কিন্তু ওটা স্প্লিট করবে। স্প্লিট করার পর দেখতে পাচ্ছ যে তোমার ইজি সেট যদি তোমার অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর আছে, the extent of metal ligand interaction is high, তারা কিন্তু হাই এনার্জিতে চলে যাবে। আর টি2জি সেট এক্স সেট ওয়াই জেড বা জেড এক্স, সেক্ষেত্রে ডাইরেক্ট ইন্টারাকশন নেই, সেক্ষেত্রে দে আর ফাউন্ড টু বি স্টেবিলাইজ হবে না। তাহলে সেক্ষেত্রে তুমি দেখো স্প্লিটিং দেখো। আচ্ছা, এইটা আমরা জেনারেলি এখান থেকে আরম্ভ করি, ঠিক আছে? যদি আরম্ভ করতে হয় তাহলে তোমাকে এইখান থেকে আরম্ভ করতে হবে, যেটা আমরা দেখেছি এভাবে আসবে আবার আস্তে আস্তে উঠবে, ঠিক আছে? আমরা জেনারেলি এইটুকু নেই আর কি, বা কখনো কখনো আমরা এইটা নেই, ঠিক আছে? এইটুকু নেই। তো তুমি যদি এখান থেকে আরম্ভ করতে পারো, অথবা তোমরা শিখে এসছো এটা নিতে পারো, ঠিক আছে? আমরা এটা নিয়েছি, এটা ওই রিপালশন আস্তে আস্তে বিটা এনার্জি বাড়বে। তারপর স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, ফিজিক্যাল সিমেট্রিক মানে ইকুয়ালি তারা একটা হচ্ছে লিগ্যান্ডের সঙ্গে মেটালের যে ইন্টারাকশন হবে, একটা সময় কি হবে ইকুয়ালি তারা সিমেট্রিক্যাল, নেগেটিভ চার্জটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে। তারপর তুমি জানো যে প্রত্যেকে শেপ গুলো একটু আলাদা, সেখানে একটা ওই স্ফেরিক্যাল থেকে নন স্ফেরিক্যাল ফিল্ডে চলে যাবে। নন স্ফেরিক্যাল ফিল্ডে যাওয়ার জন্য ইলেকট্রন রিপালশনের জন্য তারা কিন্তু স্প্লিটিং হয়ে যাবে। টি2জি উইল বি লোয়ার এনার্জি। সেক্ষেত্রে কেন, এক্সটেন্ট অফ ডাইরেক্ট মেটাল লিগ্যান্ড ইন্টারাকশন নেই, কারণ ওদের লুপস গুলো ইন বিটুইন দ্য অ্যাক্সিস আছে, আর ইজি সেটটা অ্যালং দ্য অ্যাক্সিস বরাবর তার এনার্জিটা বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই সেন্টারটা সেন্টার অফ গ্র্যাভিটি, যেখান থেকে ভেঙে গেছে আর কি, সেই সেন্টারটা হচ্ছে আমাদের ব্যালেন্স সেন্টার বা সেন্টার অফ গ্র্যাভিটি, যাকে আমরা বলি বেরি সেন্টার। তার সাপেক্ষে যেটা কমেছে তাকে আমরা নেগেটিভ সাইন দেই, তার মানে স্টেবিলাইজড। আর তার সাপেক্ষে যখন আপারে গেছে সেটা হচ্ছে ডিস্টেবিলাইজ, মানে প্লাস সাইনে। এবং টোটাল যে গ্যাপটা টি2জি ইজি, তার মধ্যে গ্যাপটাকে আমরা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি বলি, যাকে এখানে আমরা 10 ডিকিউ, আর লোয়ার পার্টটা -4 ডিকিউ হয়, আর এই পার্টটা 6 ডিকিউ হয়। অথবা উই রেসপেক্ট টু del0 ধরে দিবেন, সেক্ষেত্রে লোয়ার পার্টটা 2/5 3/5। এই জিনিসটা আমরা একটু অঙ্ক করে দেখে নেই যে কিভাবে এটা ডিস্ট্রিবিউট হয় আর কি এনার্জিটা, ঠিক আছে? আচ্ছা, দেখো আমাদের অক্টাল ফিল্ডের যে ক্যারেক্টার টেবিল দেখো, আমার ইজি সেট দেখো, ইজি সেট যেখানে আছে দেখো আমি স্টার্ট করেছি, দেখো ওরা একই জায়গায় আছে, দে আর ফাউন্ড টু বি ডিজেনারেট, মানে একই লেভেলে আছে, একই জায়গায় থাকবে। দেখো ইজি সেটে দেখো যেটা আছে কিন্তু ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ক্যারেক্টার টেবিল থেকেও দেখো তোমার কিন্তু ওটা একই জায়গায় আমি পাচ্ছি ডিজেনারেট। আর টি2জি সেট দেখো ডি এক্স সেট ওয়াই জেড এক্স, সেটা কিন্তু একই জায়গায় আছে, সেটা কিন্তু বলছে বলছে স্যার হ্যাঁ। ওই বলছে স্যার ক্যারেক্টার টেবিল কি মুখস্থ করতে হয় না 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 কিছু না, বের করার কিছু নিয়ম? ওটা তোমাদের না, বিওর বলতে জেনারেলি আমরা যদি দেখাই সেটা শুধুমাত্র সি2ভি অথবা সি3 ফিল্ড, সি3ভি এর জন্য
মানে হায়ার সিমেট্রির দিকে যাবো তখন কিন্তু খুব কঠিন হয়, সেক্ষেত্রে মুখস্থ দরকার নেই, তোমাকে কিন্তু পরীক্ষার সময় সাপ্লাই করে দিবে, মানে তোমাদের গ্রুপ 3 যখন পড়ানো হয় বা তোমাদের গ্রুপ 3 প্রবলেম গুলো সবগুলোই সাপ্লাই করে দেওয়া হবে, ক্যালকুলেটিভ মুখস্থ করার কোনো দরকার নেই, মানে দরকারও হবে না, তোমাকে এটা সাপ্লাই করবে, অঙ্ক করার সময় পুরোটাই সাপ্লাই করা থাকবে। ঠিক আছে, এটা অত মুখস্থ করতে করা যায় নাকি, এতগুলো সিমেট্রি আছে, হ্যাঁ, ওয়ান ওয়ান কোনটা কি হবে, সিটুভিটির ক্ষেত্রে একটু সোজা, ওয়ান 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 মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এরকম করে যায় আর কি, কিন্তু তারপরে এগুলো মনে রাখা যায় না। ঠিক আছে, কঠিন, এটা সাপ্লাই করা থাকে স্যার নেট গেটেও দেওয়া থাকবে তো? একদম একদম, প্রত্যেকটা প্রবলেম তোমাদের দেওয়া থাকবে। ঠিক আছে, এটা চাপ নেই, এটা জাস্ট তোমাকে দেখানোর জন্য বলেছি, এটা তোমাদের সাপ্লাই করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে দুটো কিন্তু একই জায়গায় আছে। ঠিক আছে, আচ্ছা A1 যে বলেছিলাম এটা কিন্তু বলেছিলাম এস এর জন্য, সেক্ষেত্রে দেখো টোটালি সিমেট্রিক্যাল, দেখো প্রত্যেকটা জায়গায় দেখো প্রত্যেকটা ঘর কিন্তু +1 করে, কোনো নেগেটিভ সাইন নেই, তাহলে এখানে কিন্তু বলেছি যেখানে A1 যে থাকবে দিস ইজ কল্ড দা টোটালি সিমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু +1 করে আছে। আচ্ছা এবার আমরা দেখে নেই যে এনার্জি গুলো কিভাবে ডিস্ট্রিবিউট করছে আর কি, তাহলে এই লেভেলটা আমরা 2/5 না 3/5, আর আপার লেভেলটা হচ্ছে 3/5 না 2/5। ঠিক আছে, তো এটা একটু দেখে নেই, এটা খুবই সিম্পল, এটা হচ্ছে যখন আমি স্প্লিটিং করব তার আগে প্রি স্প্লিটিং অবস্থা, সেখানে 5টা 5-fold ডিজেনারেট অরবিটাল ছিল। হ্যাঁ? আচ্ছা একটু দেখে নাকি যখন ভেঙেছে না ডি কে যখন ভেঙেছি, দেখো বিফোর স্প্লিটিং সে কিন্তু 5টা ঘর ছিল, মানে 5টা অরবিটাল ছিল, আফটার স্প্লিটিং সে কিন্তু 5টা আছে, কারণ ইজি লেভেল তুমি জানো ই মানে সে কিন্তু 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, যেখানে হচ্ছে দুটো ডিজেনারেট ঘর আছে, আর টি মানে হচ্ছে 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, মানে যেখানে তুমি ম্যাট্রিক্স করবে সেই ম্যাট্রিক্সের ফর্মটা 3/3 হবে, আর এর ক্ষেত্রে 2/2 হবে, আর টির ক্ষেত্রে বলেছিলাম যে 3টে হচ্ছে তোমার কি হবে ডিজেনারেট অরবিটাল আছে। ঠিক আছে, এ হলে আমরা 1 বলি, বি হলে আমরা 1 বলি, তাহলে এ সেখানে একটা ঘর থাকবে, তারপর এস এর ক্ষেত্রে একটা ঘর আছে, যদি বিও হয় সেক্ষেত্রে একটা ঘর, যদি টি হয় সেক্ষেত্রে ভাববে ট্রিপলি ডিজেনারেট অরবিটাল আছে, আর এর ক্ষেত্রে ওখানে সে ডাবলি ডিজেনারেট অরবিটাল আছে। তাহলে দেখো T2G আর ইজি যদি আমি যোগ করে নেই, তাহলে ইজি লেভেলটা দুটো ঘর আছে, আর T2G লেভেলে 3টে ঘর আছে, তাহলে দুটো সাম করো দিস 5, তাহলে বিফোর এন্ড আফটার স্প্লিটিং তাদের মধ্যে কিন্তু ওই মানে 5টা অরবিটাল কিন্তু ডিকে নিয়ে ডিল করছি, তাহলে 5টা অরবিটাল কিন্তু থাকবে, এই নয় তুমি স্প্লিটিং করার পর একটা যে কোনো অরবিটাল সেখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, তা নয়, তোমার বিফোর এন্ড আফটার কিন্তু তোমার ম্যাচ করাতে হবে, মানে থাকবেই কিন্তু 5টাই থাকবে, কিন্তু কিন্তু তাদের এনার্জি লেভেল গুলো একটু রিয়ার্ন করবে, ওরিয়েন্টেশনটা একটু ডিপেন্ড হয়ে যাবে, মানে এনার্জি লেভেল গুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এবার আমি স্পিড স্প্লিটিং অবস্থায় যদি এনার্জিটা আমরা প্রত্যেকটা ঘরের জন্য প্রত্যেক অরবিটালকে ই বলি, তাহলে এখানে আমরা কতগুলো মানে ই আছে ঘর আছে ভাঙার আগে 1 2 3 4 5, প্রত্যেকটা অরবিটালের এনার্জি বলেছি ই বিফোর স্প্লিটিং, তাহলে 5টার জন্য কত পাবো 5e। 5e, তাহলে বিফোর স্প্লিটিং আমরা কি করব, আমরা এখানে 5e অ্যামাউন্ট এনার্জি আছে, এবার স্প্লিটিং করার পর অক্টাল ফিল্ডে T2G লেভেলটা লো এনার্জি আর ইজি লেভেলটা আপার এনার্জি, T2G লেভেলটা আমার কি হচ্ছে স্টেবিলাইজ হচ্ছে, কারণ অ্যালং টু অ্যাক্সিস বরাবর লুপ নেই এবং সেখানে 3টে ডিজেনারেট ঘর আছে, আমি ধরে নিচ্ছি যে ইচ অরবিটাল ইন দ্য T2G সেট ইজ স্টেবিলাইজড বাই হচ্ছে x, স্টেবিলাইজ বলেছি মানে ওখানে কিন্তু নেগেটিভ সাইনটা আছে, তাহলে ইচ অরবিটাল ইন দ্য T2G সেট ইজ স্টেবিলাইজড বাই হচ্ছে x উইথ রেসপেক্ট টু দ্য প্রি স্প্লিটিং, যেখানে এনার্জি ছিল ই, তাহলে দেখো তাহলে প্রত্যেকটা অরবিটালের এখন এনার্জি কত, আগে ছিল ই, এখন তারা হচ্ছে কমিয়ে দিচ্ছে এক্স অ্যামাউন্ট, তাহলে ই মাইনাস এক্স, তাহলে প্রত্যেকটা অরবিটালের এখন এনার্জির মান হচ্ছে আফটার স্প্লিটিং কোথা ইন দা T2G সেট দ্যাট উইল বি ই মাইনাস এক্স। এবার বলো এখানে কতগুলো অরবিটাল আছে, হাউ মেনি অরবিটাল প্রেজেন্ট T2G সেটে? তিনটের জন্য এনার্জি পাবো 3 ইন্টু ই মাইনাস এক্স, দেখো 3 ইন্টু ই মাইনাস এক্স পেয়ে যাচ্ছি, কোনটা স্টেবিলাইজেশন যে অরবিটাল স্টেবিলাইজ করছে তারপর এনার্জির মানটা হচ্ছে 3 ইন্টু ই মাইনাস এক্স, আর ইজি সেটটা যদি তোর এনার্জিটা বেড়ে গেছে তা ধরে নিচ্ছি ওয়াই অ্যামাউন্ট, মানে প্রত্যেকটা অরবিটাল এনার্জি হচ্ছে ওয়াই অ্যামাউন্ট বেড়েছে, আগে ছিল ই, এখন নতুন পজিশনটা হচ্ছে ই প্লাস 1, তাহলে প্রত্যেকটা অরবিটাল এনার্জি হচ্ছে ই প্লাস 1, কতগুলো আছে ইজি সেটে
কত দুটো দুটো আছে, তাহলে হবে 2 ইন্টু ই প্লাস, ঠিক আছে? তাহলে টোটাল এনার্জি আফটার স্প্লিটিং, স্প্লিটিং করার পর টোটাল এনার্জি কত হবে, দুটোর সাম করবো, 3 ইন্টু ই মাইনাস এক্স প্লাস 2 ইন্টু ই প্লাস এক্স। তাহলে বিফোর অ্যান্ড আফটার আমরা এনার্জি কনজারভেশন ল বলেছে, বিফোর অ্যান্ড আফটার তাহলে এনার্জি সেম হবে। তাহলে বিফোর স্প্লিটিং কি ছিল 5e, তাই না? 5e। আফটার স্প্লিটিং কত হয়েছে না 3, ফার্স্ট ব্র্যাকেট ই মাইনাস এক্স প্লাস 2 ইন্টু ই প্লাস এক্স। এটাকে সলভ করো। তোমরা এইটুকু লিখে রাখো মানে এখান থেকে যে 5e সমান 3 ইন্টু ই মাইনাস এক্স প্লাস 2 ইন্টু ই প্লাস এক্স। এটাকে একটু সলভ করে আমরা একটু দেখে নেই যে এক্স ও ওয়াই এর মধ্যে রিলেশনটা কি আছে। দেখো 5e বোথ সাইড কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? 5e ক্যান্সেল হচ্ছে, তাহলে এক্স ওয়াই মধ্যে রিলেশন দেখো যেটা লিখেছি ওইটা আছে কিনা, 2/3 আছে কিনা। হ্যাঁ স্যার আসছে। হ্যাঁ বাকি দেখে নেই, হ্যাঁ স্যার হয়েছে। ঠিক আছে? তাহলে এক্স ওয়াই এর মধ্যে হচ্ছে এক্স বাই ওয়াই 2/3 পেয়ে গেছি, ঠিক আছে? এবার আমি উভয় পক্ষে আমি এক যোগ করছি, হ্যাঁ, মানে এক্স বাই ওয়াই প্লাস 1, এদিকে তুমি 2/3 পাচ্ছো সেরকম প্লাস 1 করছি। প্লাস 1 করলে আমি কিন্তু 5/3 পাচ্ছি। তাহলে এক্স এটাকে যদি সলভ করি তাহলে এক্স প্লাস ওয়াই বাই ওয়াই সমান 5/3। এবার দেখো এক্স প্লাস 1 এইটাকে আমরা জানি 10 ডিগ্রি, হ্যাঁ, এই যোগফলটা এই ডিফারেন্সটা আর কি। তাহলে এই যোগফলটা হচ্ছে 10 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 10 ডিকিউ বাই ওয়াই সমান 5/3। তাহলে দেখো ওয়াই সমান কত, টেন ডি কিউব বাই ওয়াই সমান 5/3, 6 ডিকিউ। দেখো প্লাস এটা কিন্তু দেখে এসছো যে আপার লেভেলটা কিন্তু প্লাস 6 ডিকিউ হয়। আর এক্স কত, এক্স প্লাস ওয়াই সমান 10 ডিকিউ, তো তুমি ওয়াই পেয়ে গেছো, তাহলে এক্সটা কত, -4 হয়তো নিচটা। হ্যাঁ -4 তো স্টেবিলাইজ এনার্জি দিয়েছি, নেগেটিভ দেখো সাইন করা আছে, দেখো 4 ডিকিউ পাচ্ছ, এনার্জিটা হচ্ছে নেগেটিভ, আর এটা ওয়াইটা প্লাসই সে যাবে +6 ডিকিউ আসছে, দেখো এটা হবে। অথবা তুমি যদি ডেল জিরো ভাবো, ওই ডেল জিরো, তাহলে দেখো তুমি এক্স প্লাস ওয়াই সেটাকে তুমি ডেল জিরো বসাও, তাহলে এক্স প্লাস ওয়াই যদি ডেল জিরো হয় তাহলে ওয়াই কি হবে, এক্স এইটা এক্স প্লাস ওয়াই হচ্ছে ডেল জিরো, ডেল জিরো বাই ওয়াই সমান 5/3, তাহলে ওয়াই সমান কত, পয়েন্ট সিক্স। মানে ওটা 0.6 না বলে এমনি ফ্র্যাকশনে না রেখে এমনি বল 3/5 3/5। দেখো আপার লেভেলটা দেখো 3/5 ডেল জিরো করা আছে, ঠিক আছে? আচ্ছা লোয়ার লেভেলটা তাহলে তুমি মানে এটা পাও, এক্স কত হবে, এক্স প্লাস ওয়াই সমান ডেল জিরো, তাহলে এক্স সমান ডেল জিরো মাইনাস ওয়াই, তাহলে ওয়াই তুমি পেয়ে গেছো, কি কি পেয়েছো 3/5, তাহলে ওখান থেকে বিয়োগ করে দাও ডেল মাইনাস 3/5 ডেল জিরো সমান দেখবে 2/5, তাই না? তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আসছে। দেখো সেখানে দেখো 2/5 ছিল ডেল জিরো, ঠিক আছে? তাহলে এইভাবে এনার্জিটা আমাদের এটা জানা আছে। আপার লেভেলটা দেখো আমি যদি ডেল জিরো জায়গায় 10 ডিকিউ বসাই তাহলে 5 দুগুণে 10, আলটিমেটলি 3 দুগুণে 6, তাহলে 6 ডিকিউ পেয়ে যাবো। আর এখানে যদি ডেল জিরো বসাও 2/5 ইন্টু 10, তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 4 ডিকিউ পেয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমার এনার্জি ডিস্ট্রিবিউশনটা আমরা কিন্তু এইভাবে ক্যালকুলেট করে নিতে পারি। নাও আমরা যাচ্ছি টেট্রাল ফিল্ডে কেমিস্ট্রি করব। আচ্ছা টেট্রাল ফিল্ডে সেটা কেমন হয়, এটা কিউব নাও, কিউবের সেন্টার সেটা সবসময় জন্য থাকবে মেটাল থাকবে, এবং অল্টারনেটিভ কর্নারে, হ্যাঁ মানে যেখানে লিগান দিচ্ছি তারপরে গ্যাপ দিয়ে আবার লিগান, আবার গ্যাপ দিয়ে আবার লিগান, তাহলে এইভাবে তুমি অল্টারনেটিভ কর্নারে তুমি 4টি লিগান পুট করে দাও। এবার এমন ভাবে পুট করা হয় তুমি জানো প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু লিগান্ড মেটাল লিগান্ড এই অ্যাঙ্গেলটা কিন্তু 109 ডিগ্রি 28 মিনিটের মতো হয়। একটা কিউবের মধ্যে কি হবে, একটা সেন্টারে মেটাল রাখা হয়, আর প্রত্যেকটা অল্টারনেটিভ কর্নারে আমার কি থাকে লিগ্যান্ড থাকে, আর তাদের মধ্যে লিগ্যান্ড মেটাল লিগ্যান্ড বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হয়, ঠিক আছে? এবার দেখো যে অ্যাক্সিস গুলো আছে এক্স ওয়াই জেড,
এই অ্যাক্সিস গুলো এমন ভাবে আছে দেখো, লিগ্যান্ডের সঙ্গে কিন্তু প্রত্যেকে আলাদা, মানে এই প্রত্যেকটা অ্যাক্সিস হচ্ছে একে অপরের সাপেক্ষে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। আর এখানে দেখো প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। তার মানে কি, none of the ligand will fill the loops of the d orbital directly, মানে কোনো অরবিটালের সঙ্গে ডাইরেক্ট কিন্তু মেটাল লিগান্ড ইন্টারাকশন এখানে থাকবে না, দুটো অ্যাঙ্গেলই কিন্তু আলাদা। ঠিক আছে, সেজন্য ডাইরেক্ট কিন্তু মেটাল লিগান্ড ইন্টারাকশন কিন্তু নয়, কম আর কি। সেই জন্য দেখবে অক্টাটাল স্প্লিটিংটা তার এনার্জি গ্যাপটা হাই হয়, আর টেট্রাল স্প্লিটটা তার এনার্জি গ্যাপটা কিন্তু হচ্ছে কম হয়, কারণ এখানে কিন্তু ডাইরেক্ট মেটাল লিগান্ড ইন্টারাকশন কিন্তু নেই। সেই জন্য তার ভ্যালুগুলো টেট্রাল ফিল্ডের সিবিসি ভ্যালু কিন্তু অনেকটা কম হয় উইথ রেসপেক্ট টু দ্য অক্টাইডাল ফিল্ড। ঠিক আছে, এবার আমি যদি কিউবের মধ্যে ভেবে নেই না কোনটা, দেখো ডিজে স্কোয়ার অরবিটাল নিচ্ছি। আচ্ছা, ডিজে স্কোয়ার অরবিটাল নিচ্ছি, দেখো সে কিন্তু এরকম করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার একটা কিউব মানে মানে ভেবে নাও। ঠিক আছে, আচ্ছা কিউবের এই যে তোমার এই যে ফর্মটা আছে, স্কোয়ার ফর্মটা আছে, এ বি সি ডি যে বাহুটা বলছি, তা আমি দেখাচ্ছি আর কি। প্রত্যেকটা বাহু যদি তোমার এ করে হয়, তাহলে তাদের ডায়াগোনালটা কত হবে, ফেস ডায়াগোনালটা যদি দুটো বাহু যদি এ বি হয়, সেটা হচ্ছে আমাদের কর্ণ কত হবে, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যদি দুটো বাহু সেম হয় সেক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে কি 2 × এ স্কোয়ার, রুট 2 × এ। তাহলে এক্ষেত্রে কিউবিকটা যদি তাদের প্রত্যেকটা বাহু সেম হয় সেক্ষেত্রে তাদের হচ্ছে কি হবে, ফেস ডায়াগোনালটা হচ্ছে আমার রুট 2 × এ। তাহলে দেখো আমার ডি জে স্কোয়ার, যেটা আমি ই সেটটা বলবো, সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু জি আসবে না, কারণ বুঝেছো এটা কিন্তু নন সিমেট্রিক, সেক্ষেত্রে জি আর ইউ টার্মটা আসবেই না আর কি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমার যে ই সেটটা, দেখো ই সেটের যে ডি অরবিটাল নিচ্ছি, ডিজে স্কোয়ার নিচ্ছে একটা, দেখো সে কাট করছে কোথায় বলতো, দেখো এই যে ফেস ডায়াগোনাল যে কিউবিক যে স্কোয়ার ফর্মটা আছে তার ফেস ডায়াগোনালের হাফ। তো হাফ যদি হয় তাহলে এখানে ভ্যালুটা কত আসবে, এ রুট 2, a/√2 a/√2 তাই তো, এবার হাফ টু রুট 2 × এ, স্যার রুট হ্যাঁ এ বাই 2, হ্যাঁ আমরা হাফ মানে এ রুট 2 × এ a/√2 বাই 2, তখন এ বাই রুট 2 আসবে। ঠিক আছে, এ বাই রুট 2 আসবে। আর তোমার যে তোমার টি2 সেটটা আছে তার এক্স ওয়াই নিচ্ছি, দেখো এটা এমন ভাবে আছে, দেখো সে কিন্তু প্রত্যেকটা বাহুর হাফ, দেখো এই দুটো বাহু আছে বা এই প্রত্যেকটা বাহু দেখো তার হাফে, তাহলে প্রত্যেকটা বাহু এখানে এ, তাহলে সে কোথায় কাট করছে, দেখো প্রত্যেকটা বাহু হাফে, তাহলে a/2 a/2 তে কাট করেছে। তাহলে বলো যদি আমি বাই করে দেই a/√2 বাই a/2 করে দিই, তাহলে কোনটা বেশি আছে, মানে কোন ডিস্টেন্সটা এখানে হাই, a/√2 মানে সেটা হয় আরেকবার বলুন। মানে a/√2 দুটোর মধ্যে যদি তুমি রেশিও নাও সেক্ষেত্রে বা দুটোর ডিস্টেন্সের মধ্যে কোন ডিস্টেন্সটা হায়ার ডিস্টেন্স, t/z² হয় তো ডি স্কোয়ার হায়ার। কারণ দেখো ওখানে a/t ছিল, এখানে a/t ছিল, কিন্তু এখানে তোমার a/2 এর সঙ্গে একটা √2 গুণ করা আছে। √2 মানে 1.4 টার্মস, তাহলে ডি স্কোয়ার দ্যাট মিনস তোমার টি2 সেট ইট ইজ কি হবে, এটা কিন্তু তোমার ডিস্টেন্সটা হাই। ডিস্টেন্স হাই মানে তুমি জানো মেটাল লিগ্যান্ড ইন্টারাকশনটা কিন্তু কম, হাই ডিস্টেন্স হয়ে গেলে মেটাল লিগ্যান্ড ইন্টারাকশনটা কমে যায়, আর লোয়ার ডিস্টেন্স হয় সেক্ষেত্রে মেটাল লিগ্যান্ড ইন্টারাকশন কিন্তু তোমার বেড়ে যায়। তাহলে ইটি সেট সেক্ষেত্রে ডিউ টু √2 অ্যামাউন্ট যে তোমার এখানে হাই ডিস্টেন্স আছে, সেক্ষেত্রে এক্সটেন্ট অফ মেটাল লিগ্যান্ড ইন্টারাকশন, হ্যাঁ, টুয়ার্ডস দ্য টি2 সেট ইট উইল বি হেয়ার লোয়ার। সেজন্য এই ক্ষেত্রে এটা কিন্তু স্টেবিলিটি অরবিটাল, মানে তার এনার্জিটা কমে যাবে। হোয়ারেস তোমার dxy যেটা এটা তোমার সরি এটা ই সেটটা তোমার কি হবে, কমে যাবে। আর টি2 সেটটা তার যেহেতু তোমার দেখো ডিস্টেন্সটা ওখানে ম্যাক্সিমাম ডিস্টেন্স, সেক্ষেত্রে কিন্তু তার সে কি হবে, ডিস্টেন্স পড়ে যাবে। ঠিক আছে, তো তাই হয়েছে, দেখো তুমি যখন স্পিডিং করেছো দেখো ই সেটটা সেক্ষেত্রে এনার্জি দেখো কমে গেছে, আর টি2 সেট তার কিন্তু এনার্জি বেড়ে গেছে। সেটা কিন্তু ওইরকম করে এসছে, তা ই সেটের ডিজে স্কোয়ার তা দেখো √2 পরিমাণ সেখানে কি ছিল, হাই ছিল, √2 হাই মানে তাহলে মিটার লিগ্যান্ড ইন্টিগ্রেশনটা কিন্তু কম, ডিস্টেন্স বেশি মানে ইন্টিগ্রেশন কম, তাহলে সেই সিস্টেমটা স্টেবিলাইজ করে যাবে, মিনিমাম রিপালশন ফিল করবে। আর যেখানে টি2 সেট ছিল সেক্ষেত্রে দেখছো a/2, সেক্ষেত্রে ডিস্টেন্সটা ম্যাক্সিমাম, তো সেখানে এক্সটেন্ট অফ লিগ্যান্ড মেটাল
ইন্টারাকশন ইজ হাই, সেক্ষেত্রে তার এনার্জিটা হাই চলে আসবে। তো আগে যা ছিল মানে অক্টারের ফিল্ডে যা ছিল, এখন দেখো তার কিন্তু স্প্লিটিংটা কিন্তু রিভার্স, তো এটা কিন্তু রিভার্স স্প্লিটিং হয় এবং এই গ্যাপটা কিন্তু আগের থেকে কিন্তু একটু কম, মানে টোটাল 10 টি হলো, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু তাদের স্প্লিটিং এর গ্যাপটা কিন্তু কম, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা লুপ এমন ভাবে আছে, লিগান্ড মেটাল লিগান্ড 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার জন্য প্রত্যেকটা ডিওবাইটার লুপ গুলো ডাইরেক্টলি কোনো ইন্টারাকশন ফিল করে না, সেজন্য এখানে কিন্তু তোমার এক্সটেন্ট অফ স্প্লিটিং যে গ্যাপটা আছে দিস ইজ ভেরি লেস আর কি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে স্প্লিটিংটা কিন্তু রিভার্স চলে আসছে, রিভার্স আছে এই লেভেলটা আগে ছিল আপারে ছিল, এটা কিন্তু 3/5 ডেলটি হবে, এটা হচ্ছে 2/5 ডেলটি হবে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা ডেলটি ইউজ করবো, ডেলটির সঙ্গে ডেল কিউর আলাদা রিলেশন আছে, সেটা একটু পরে দেখবো আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে স্প্লিটিং নেচারটা কিন্তু রিভার্স হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমার টিটার ফিল্ডের ক্যারেক্টার টেবিল দেখো। স্যার এক্ষেত্রে তো আমরা T2 আর E বলছি, আর অক্টাডেল তো T2 হ্যাঁ, G জি বলছি, যেটা নট সিমেট্রিক্যাল মানে তোমার মলিকুল নয়, তো এখান থেকে সেই ক্ষেত্রে কোন রকম জি আর ইউ আসবে না, মানে মানে আসবেই না কোনো, ঠিক আছে। দেখবে তোমাদের মানে আমাদের স্কোয়ার প্ল্যানার ফিল্ডের ক্ষেত্রে আমরা কিন্তু জি ইউজটা আমরা কিন্তু ইউজ করি, কিন্তু এই ক্ষেত্রে কোন রকম জি মানে জি আর ইউ কিন্তু নিয়ে আসবো না, কারণ এটা কিন্তু তোমার সিমেট্রিক টাইপের মলিকুলের মধ্যে বিলংস করে না। আচ্ছা দেখো ক্যারেক্টার টেবিল দেখো, যেখানে ই আছে সেটা দেখো এক জায়গায় আছে, মানে যেটা সেম কিন্তু ডিজে স্কোয়ার, দেখো 2j² মানে x²² এ কিন্তু আমার ডিজে স্কোয়ার কমা দিয়ে x²² এক জায়গায় আছে, আর T2 সেটটা দেখো, দেখো dxz yz zx-টা একই জায়গায় আছে। তো সিমেট্রি হচ্ছে আগেরটার মতো একই রকম, কিন্তু এখানে জি আর ইউ কিন্তু এখানে করাই নেই আর কি, ঠিক আছে। এবং সেক্ষেত্রে দেখো ই লেভেল ডিজেনারেট আর T2 লেভেল কিন্তু ডিজেনারেট, এবং বিফোর এন্ড আফটার স্প্লিটিং এখানে তো 5 ছিল, ই থেকে 2 টি থেকে 2, তাহলে 3 2 5, আফটার বিফোর আলটিমেটলি কিন্তু 5ই আছে, কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা এবার আমরা একটু অঙ্ক করব, ঠিক আছে। আগের দিন তোমাদের এটা বলেছিলাম, এটা তোমাদের খাতাতে লেখা আছে নিশ্চয়, ঠিক আছে। আমার এখানে কিন্তু এই নর্মালাইজেশন কনস্ট্যান্ট গুলো লাগবে, ঠিক আছে। নর্মালাইজেশন কনস্ট্যান্ট গুলো তুমি না এই স্লাইডটা কি দেখা ছিল আগের দিন, বা এখন তোমরা একবার টু কেন, ঠিক আছে। এই পুরোটা তোমার ছক করা দরকার নেই, dj² the normalization constant সমান করবে মানে রুট ওভার 5/4 ইন্টু 3 cos স্কয়ার থিটা মাইনাস 1, আচ্ছা dxz সমান করবে রুট 15/π বাই তোমার 2 আছে ইন্টু সাইন থিটা কস পাই কস থিটা কস পাই এরকম করে করবে, ঠিক আছে। স্যার আগের দিন তো এটা লেখা হয়েছিল। হ্যাঁ, যাদের যে লেখা নেই তারা একবার টুকে নাও না। ডান সাইডে টুকে নিয়ে এটা আচ্ছা নর্মালাইজেশন কনস্ট্যান্ট গুলো একবার টুকে নাও। আচ্ছা কোন স্প্লিটিংটা বেশি হয় মানে অক্টাহেড্রাল ভার্সেস টেট্রাহেড্রাল ক্ষেত্রে, মানে কার মানটা বেশি হয়? অক্টাহেড্রালে। তবে কেন? না, ওখানে তার মধ্যে মেটাল আর লিগেন্ডে ডাইরেক্ট ইন্টারঅ্যাকশন হচ্ছে, এই জন্য ওদের মধ্যে হ্যাঁ ওখানে মানে একটা সেটে জি সেটে ডাইরেক্ট ইন্টারঅ্যাকশন আছে, ঠিক আছে। মানে কত হয় ভ্যালুটা, মানে কত টাইমস হয়? 4/9 4/9 তাই তো, ঠিক আছে। 4/9টা হচ্ছে অ্যাকচুয়ালি মানে কেমন করে আসে, 2/3 ইন্টু 2/3 তাই না? 2/3টা কেন, মানে ওটা তো মানে 2/3 আমরা মানে স্যার অক্টাহেড্রালের লিগেন্ডের ছটা লিগেন্ড, ছটা লিগেন্ড 4টা লিগেন্ড, তো 4/6 করলে স্যার 2/3 আসছে একটা। 2/3 আসবে, আর একটা স্যার একটা এই যে a/√2 আর a/2 এখান থেকেও একটা 2/3 আসবে, বা আমি যদি অ্যাঙ্গেল থেকে হ্যাঁ হ্যাঁ ও অ্যাঙ্গেল থেকে, হ্যাঁ ঠিক ও অ্যাঙ্গেল বল। আচ্ছা ওখানে না অ্যাঙ্গেলটা যখন তোমার T2 সেটটা ওটা তোমার কি হবে মানে হাফ অফ দ্য রিটেলের অ্যাঙ্গেলে কাজ করবে, মানে 128 মিনিট প্রায় 2 করবে 54 পয়েন্ট সামথিং, আর তোমার আরেকটা সেট 90 - 1/3 অফ দ্য 54 সামথিং। 1/3 হবে, সেখান থেকেও তুমি কিন্তু বলতে পারবে যে তোমার
এখানে ই লেভেলটা কিন্তু লো এনার্জিতে আসে, আর তোমার টি টু লেভেলটা হাই এনার্জিতে আসে। মানে উইথ রেসপেক্ট টু অ্যাঙ্গেল আর উইথ রেসপেক্ট টু তোমার যে ওই a/2 আর a/√2, ওখান থেকে তুমি বুঝতে পারবে যে কোনটা লো এনার্জিতে আসবে, কোনটা হাই এনার্জিতে আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি তোমাকে বলা হয় যে অক্টাইডাল ফিল্ডে তো 6টা লিগান্ড, আর টেট্রাইডাল ফিল্ডে 4টে লিগান্ড অ্যাপ্রোচ করছে, ml4। আর যদি স্কোয়ার ফিল্ড যায়, সেখানে তোমার 4টে লিগান্ড আছে, তাহলে তোমার সম্পর্কটা একই ওয়ার্ক করে। কেন? সেখানে তোমার তো ml4, সেখানে 4টে লিগান্ড তোমার অ্যাপ্রোচ করছে, কোনটা? স্কোয়ার ফিল্ডে। কিন্তু সেখানে তুমি জানো এক্সটার্নাল স্প্লিটিং ইজ ভেরি ভেরি হাই, অল the tetrahedral complex, square complex is found to be low spin in nature. Highest energy orbitalটা হচ্ছে dx square minus y square, এনার্জির মানটা দেখবে 12.28 dqo প্লাস, মানে প্রায় 2 টাইমস কিন্তু ইনক্রিজ করে যায়। মানে টেটজি লেভেল, ইজি লেভেলটা অক্টাইড ফিল্ডে 62 হয়, তার সাথে দেখো ডবল হয়ে যাচ্ছে, মানে হাই এনার্জি চলে যাচ্ছে। সেখানে এক্সটার্নাল স্প্লিটিং গ্যাপটা কিন্তু অনেকগুলো বেশি, এবং সেখানে দেখবে তিনটে সেপারেট ডেল 0, ডেল 1, ডেল 2, ডেল 3, তিনটে সেপারেট ডেল 1 এর ইনটু প্রত্যেকে যোগফল করলে তুমি কিন্তু স্প্লিটিং গ্যাপটা বের করবে। তুমি জানো স্করপিওনের স্পিডে সিএস ভ্যালু অনেক হাই হয়, সেজন্য স্টেবল হয়, তো লো স্পিন কম্প্রেস করে। সব ক্ষেত্রে যে হবে তার কোনো কিন্তু মানে নেই, কিন্তু ওখানে মানে মিটার লিগ্যান্ডের সঙ্গে যে রিপালশন ফোর্সটা আছে, স্টিরিং ইন্ডেজ আছে, সেটাও কিন্তু আমাকে মেনে চলতে হবে। যেমন ধরা হয় একটা কোশ্চেন যদি করি, দেখবে নিকেল PPS3 অথবা প্ল্যাটিনাম PPS3 হোল 4। আচ্ছা, তুমি জানো 3D 4D 5D মধ্যে 5D বা 4D এই সিরিজগুলো তার কিন্তু স্কয়ার প্ল্যানার কমপ্লেক্স ফর্মেশন করার প্রবণতা অনেক হাই। আমরা প্ল্যাটিনামের যে সমস্ত কমপ্লেক্স জানি, যে উইক ফিল্ড লিগ্যান্ড হলেও এসে কিন্তু যদি কোশ্চেন নাম্বার 4 হয়, সে কিন্তু স্কয়ার প্ল্যানার জিওমেট্রিতে চলে যায়। কিন্তু আমি তোমাকে যদি বলা হয় যে প্ল্যাটিনাম PPS3 হোল 4, সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে যদি প্ল্যাটিনাম আছে তাহলে 5D সিরিজে, তাই না, কপার সিলভার গোল্ড, তো সেই সিরিজে, ওই সিরিজে 5D সিরিজে আছে, নিকেল সিরিজে আছে, তাহলে 5D সে কিন্তু স্কয়ার প্ল্যানার হওয়ার কথা। কিন্তু ওই কমপ্লেক্সটা এক্সক্লুসিভলি টেট্রাহাইড্রাল, অথবা নিকেল PPS4 সে কিন্তু টেট্রাহাইড্রাল ক্রিস্টাল। তাহলে ওখানে কিন্তু স্টেরিং ইন্ডেক্সটা কাজে লাগাতে হবে। বাল্কি সিস্টেম হলে কোর্স নাম্বার 4 এ দুটো জিওমেট্রি পসিবল, একটা তোমার টেট্রাহাইড্রাল, সেখানে লিগ্যান্ড মিটার লিগ্যান্ড বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, আর স্করপিয়ন হয় সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি, হ্যাঁ, লিগ্যান্ড মিটার লিগ্যান্ড বন্ড অ্যাঙ্গেল। তাহলে বন্ড অ্যাঙ্গেল কিন্তু স্করপিয়ন সিস্টেমে কিন্তু কমে যাচ্ছে। তো ওখানে যদি লিগ্যান্ড গুলো স্টেরিকলি ক্রাউডিং নাও, তাহলে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেমন থাকবে, সেখানে স্টেরিক ইন্ডেক্স ম্যাক্সিমাম, ওই সিস্টেমটা কিন্তু স্টেবিলিটি হ্যাম্পার করবে, তখন সে কিন্তু ব্যাক করে টেট্রাহাইড্রাল সিস্টেমে চলে আসবে, যদিও ওর সেভিসিবিলিটি কম। স্টেরিক স্টেনটাকে রিলিভ করার জন্য দেখতে পাচ্ছ বন্ড অ্যাঙ্গেল বেশি ওখানে চলে আসতে পারে। ডিপেন্ডিং অন ওই আমার, মানে শুধুমাত্র সিভিসিবিলিটি দেখে বলা যায় না, কখনো কখনো আমাদের স্টেরিক সিস্টেমটাকে আমাকে মেনে চলে দেখে আমার কিন্তু মানে সিস্টেমটা কোন জিওমেট্রিতে যাবে এটা কিন্তু ভেবে নিতে হবে। যেমন নিকেল PPS3 হোল 2 আর Cl2, নিকেল Cl4 -2, দিস ইজ এক্সক্লুসিভলি টেট্রাহাইড্রাল। যদি তোমাকে নিকেল PPS3 হোল 4 Cl2 দাও, তাহলে কিন্তু সে কোশ্চেন নাম্বার 4 এ দুটো জিওমেট্রি আসতে পারে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে PPS3 দেওয়া আছে, বুঝে গেছো, যে বাল্কি সে কিন্তু স্কয়ার প্ল্যানার ফিল্ডের দিকে যাবে না। যদিও PPS3 সে কিন্তু স্ট্রঙ্গার ফিল্ড, কারণ PPS3 মধ্যে ভ্যাকেন্ট ডি আছে, মানে পাই অ্যাসেপ্টর লিগ্যান্ড আছে, আর পাই অ্যাসেপ্টর লিগ্যান্ড মানে সে কিন্তু জাস্ট পাই স্টারের মতো কাজ করবে, তাহলে কিন্তু তার লিগ্যান্ড ফিল্ড স্ট্রেন্থটা অনেক হাই। তুমি লিগ্যান্ড ফিল্ড স্ট্রেন্থ যদি ভাবো, সেক্ষেত্রে PPS3 অনেকটা কিন্তু আগে আছে, মানে তোমার কিন্তু হাই, সেক্ষেত্রে এক্সটার্নাল ফিল্ডিং অ্যাপারেন্টলি হাই হওয়ার কথা, তুমি ভাবছো সে কিন্তু স্কয়ার প্ল্যানার ফিল্ডে চলে যাওয়ার কথা। কিন্তু PPS3 বাল্কি হওয়ার জন্য সে কিন্তু টেট্রাহাইড্রাল জিওমেট্রিতে থাকতে চায় টু রিলিভ দ্য স্টেরিক স্টেট। ঠিক আছে? তাহলে অনেকগুলো ব্যাপার আছে, মানে কোন সিস্টেম টেট্রাহাইড্রাল আসবে আর কখন ও অক্টার মানে স্কয়ার প্ল্যানার ফিল্ডে যাবে, সেটা কিন্তু শুধুমাত্র মানে এমনি ভাবলে হবে না। লিগ্যান্ড ফিল্ড স্ট্রেন্থ তো আছেই আছে, তার সঙ্গে কিন্তু স্টেরিক ইফেক্টটাকে কিন্তু আমাকে মেনে চলতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে যেটা বললাম যে কোশ্চেন নাম্বার 4 এ স্কয়ার প্ল্যানার ফিল্ড হয়, সেক্ষেত্রে তো আমার অ্যান্সার তো একই আসতে পারে, মানে উইথ রেসপেক্ট টু অক্টাল ফিল্ড 2 থার্ড ইন্টু 2 থার্ড 4/9 আসতে পারে, তাই না?
তো তুমি যে অঞ্চলটা স্যার বলেছো, স্যার আমরা ওই পেজটা দেখতে পাচ্ছি, অন্য পেজটা আপনি যেটা পড়েছে দেখতে পাচ্ছি না। না ওটা তো আমি পড়াচ্ছি না, ওটা তো আমি বলছি। হুম, ঠিক আছে, মানে কখন টেকটাইলের ফিল্ড যখন বলেছি, তাহলে কখন টেকটাইলের কমপ্লেক্স ডমিনেট করবে সেটা আমি এখন আসিনি, ওটা আসবো আমি পরের ক্লাসে। আমার ওগুলো সব আছে আর কি, হ্যাঁ, মানে কখন কি ব্যাপার লিগ্যান্ড ফিল্ড স্টেটটা চলে আসার পর আমরা কিন্তু ওই অ্যাবনর্মালিটি নিয়ে আমি আবার আলোচনা করবো। তো এখন তোমাকে বললাম যে কোর্স নাম্বার 4-এ কখন টেকটাইল ফিল্ড টেকটাইল কমপ্লেক্স ডমিনেট করবে, কখন মানে স্করপিয়ন ফিল্ড ডমিনেট করবে। টেকটাইল ফিল্ডের জন্য তোমার স্যার কিন্তু আপনি এখন কোন পেজটা দেখাচ্ছেন স্যার? যেটা তুমি দেখতে পাচ্ছ, আমি তোমাকে একটা ইন জেনারেল বলছি আর কি, ঠিক আছে, যে এই যে থ্রি বুঝতে কস পারছো স্কোয়ার ওটাই। থিটা মাইনাস ওয়ান ওই হ্যাঁ হ্যাঁ, পেজটা দেখতে পাচ্ছি, অন্য কিছু দেখতে পাচ্ছি না। আমি তোমাকে ওটাই বলছি, ওটা না, ওটা আচ্ছা নয়, তোমাকে আমি বলছি অন্য। হ্যাঁ, ওবিএসটা এমনি তোমাকে জাস্ট শুনে রাখো, ওরা নেই এখানে, ঠিক আছে। স্যার মানে কখন কোন জিওমেট্রি যাবে, হ্যাঁ বলো। স্যার বলছি যদি পিপিএসটির সাথে করে একটা স্ট্রং লিগ্যান্ড থাকে, যেমন যদি সিএন মাইনাস ইউজ করি সিএল এর জায়গায়, হুম, তাহলে কোনটা মানে ডমিনেট করবে, স্টেরিক কার ফ্যাক্টর ক্ষেত্রে নাকি নাকি মানে যদি কমপ্লেক্সটা মানে নিকটা যদি নেই তো, হ্যাঁ, কেমিক্যাল। যদি তুমি যদি তুমি পিপিএসটি নাও না, দুটো থাক বা একটা থাক, মানে দুটো থাক বা তিনটে থাক, সে কিন্তু টেটার ফিল্ডে চলে আসবে। কারণ এখানে তুমি দেখো, তুমি টেটার ফিল্ডে কোনো জিওমেট্রিক্যাল আইসোমার্জম পাও না। জিওমেট্রিক আইসোমার্জম মানে সিস্টেমস। টেটার ফিল্ডের ক্ষেত্রে আমরা কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমার্জম পাই না। কিন্তু তুমি যখন মানে যখন স্কয়ার ফিল্ড যাবে, সেখানে তুমি জানো সিস্টেমস, যেমন সিস প্লাটিন, ট্রান্স প্লাটিন। তাহলে দেখবে এক ক্ষেত্রে সিস যখন বলবো সেম সাইডে আছে, ট্রান্স বললে ডিফারেন্ট সাইডে আছে, তাই না? তাহলে এখানে কিন্তু তুমি কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমার্জম পাচ্ছ। তার মানে এখানে যখন তুমি ট্রান্সে রাখছো আর সিসে রাখছো, তখন তখন কিন্তু সেই ইন্ডেক্সটা কিন্তু আমাকে মেনে চলতে হবে, তখন সেই অবস্থায় কিন্তু আনস্টেবল আছে। তাহলে জিওমেট্রিক্যাল আইসোমার্জম ব্যাপারটা কিন্তু আমাদের কিন্তু ভাবতে হবে যে স্কয়ার ফিল্ডে জিওমেট্রিক্যাল আইসোমার্জম করার প্রবণতা অনেক হয়। তখন ডিপেন্ডিং অন সিস্টেম, সে যখন যখন দেখবে যে ট্রান্স সিস্টেমে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু সে মিনিমাইজ করতে পারে, বুঝলে? কারণ ওইগুলোকে ভাবতে হবে। ও স্যার তাহলে মানে যদি কোনো এমনি আলাদা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে সাথে করে পিপিএসটির সাথে, তাহলে ওই স্টেরিকটাই ম্যাটার করবে তো, মানে হ্যাঁ, তারপরে ওই। স্টেট ম্যাটার করবে, স্টেট ম্যাটার করবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এটা কি তোমার মনে হয়ে গেছে? তাহলে যে স্যার আমি যে স্টেরিক কোশ্চেনটা, হলে কি টেট্রাহেড্রাল হবে স্যার? যদি স্টেরিকলি কিউবিং হয়, কোর্স নাম্বার 4 এ হয়, সেক্ষেত্রে টেটানিজমটি ব্যবহার করে। তোমার নিকেল পিপিএসটি বললাম, নিকেল পিপিএসটি হোল টু সিএল টু বললাম, ঠিক আছে। আর তোমার প্লাটিনাম পিপিএসটি হোল 4 বললাম, হ্যাঁ, এগুলো কিন্তু টেটাল কমপ্লেক্স। যদি প্লাটিনাম সিরিজটা ভেবেই লোকে বলে দেয়, ওটা কিন্তু সিস্টেম স্কয়ার। আমার আসবে ওইগুলো, আমার পরের পরের দিনের আমার ওগুলো আছে, ওগুলো অনেক, যেগুলো তোমার এটা আসতে পারে সবগুলো নিয়ে আবার ফার্দার ডিসকাস করবো, ঠিক আছে। আচ্ছা, এই স্লাইডটা কি তোমার, মানে এটা তোমার বলেছিলাম দেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। হুম, বাকি দেখেছি অনেকের তো আছে মনে হয়। আগের দিকে তোমরা নর্মাল কোশ্চেনটা লিখেছিলে? হ্যালো, আগের দিন নর্মাল করে লিখতে না বলেছিলেন, শুধু খালি ওই যে ইয়েটা লিখতে বলেছিলেন। আচ্ছা এখন না, এগুলোকে একটু ঢুকে রাখো না, একটু লাগে। আমার কোশ্চেনটা খুব ক্লিয়ার আছে কোনটা, মানে টেকটাইল ফিল্ড সেও তোমার 4টি লিগার, আর স্কয়ার ফিল্ড সেও 4টি লিগার। তো তোমার তুমি এটা বলছো যে 2/3 ইন্টু 2/3, যেটা বা তুমি 4-এর নয়, সেটা কিন্তু স্কয়ার ফিল্ডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হতে পারতো। তাহলে তুমি দেখো তোমার কিন্তু অ্যান্সারটা কিন্তু একই নয়। তো তুমি যে অ্যান্সারটা করেছো ওটা জাস্ট একটা জাস্ট জটিল গড় মতো আর কি, যে 6-4 আছে বা এটা আছে, সেই সেই হিসাবে আমরা কিন্তু জাস্ট কটিয়ে নিচ্ছি, জাস্ট আমরা ভেবে নিচ্ছি যে হয়ে গেছে, কিন্তু স্যার ওটা কিন্তু এতটা ঠিক নয়। স্যার কিন্তু যখন স্কোয়ার প্যাটার্ন এখন হচ্ছে স্যার, স্যার তখন তো স্যার স্কোয়ার প্যাটার্নকে আমরা বেসিক্যালি যদি স্কোয়ার প্যাটার্নের অরিজিনটা ভাবি, তাহলে তো স্যার মানে এক্সট্রিম জেড আউট থেকে হুম, হচ্ছে,
মানে একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স তার দুটো জেড অরবিটালে যে দুটো লিগেন্ড রয়েছে হ্যাঁ একদম। তারা একদম বাইরে চলে যাচ্ছে দিয়ে স্কোয়ার ব্র্যাকেট কমপ্লেক্স ফর্ম করছে স্যার। হুম। হ্যাঁ না স্যার, আমি তখন যেটা ফর্মার বলতে সময় চাইছি তো actually একটা পার্ট তো ট্রুথ থাকার কথা, তাই না? একটা পার্ট মানে তুমি যে চারটে আমি যেটা বলছি ঠিক আছে, ঠিক আছে যেটা বলছো ঠিকই আছে, কিন্তু আমি তুমি যে ট্রুথটা নিচ্ছ, তো একটা কিন্তু তুমি নিচ্ছ 6-4 কম্বিনেশন, মানে 6টা লিগান 4টে লিগান, তবে ওখানে কিন্তু আমার মানে ট্রুথটা কিন্তু একটা কম্বিনেশন থাকার কথা, তাই না? বাকি তুমি যেটা বলছো ঠিকই আছে, ওটা আমি তো ফ্যানিস ভেবে গেলাম, ফ্যানিস ভেবে, ঠিক আছে, তাহলে দুটো তো আমরা জায়গা করি, তা তো হয় না। তাহলে আমরা আমরা যে অ্যান্সারটা এখানে করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে পুরোটাই আমরা কিন্তু একটা জাস্ট পটি রেই আর কি, যে অক্টাডের সঙ্গে যে ওটা 2 into 2 মানে 4/9 ওইটা আসে, সেটা কিন্তু আমরা জাস্ট একটা পটি দেই আর কি, সেটা কিন্তু তা নয়। তো একটু অঙ্ক করে দেখে নি। আচ্ছা, সেটা করতে হলে একটু দেখো, আমি সাইড এটা, আচ্ছা প্রত্যেকটা অরবিটাল ক্ষেত্রে, আচ্ছা ডিএক্সএস ক্ষেত্রে, আচ্ছা ডিএক্সওয়াই ক্ষেত্রে সাইটা কত হবে? সাইটা কত বলো, মানে নর্মালাইজেশন কনস্ট্যান্ট ইনটু তোমার ওই যে ইনটু অ্যাঙ্গুলার পার্টটা কত ছিল দেখো, সাইন স্কয়ার থিটা সাইন 2 ফাই, তাই তো, 2^15/π/4 ইনটু সাইন স্কয়ার থিটা সাইন 2 ফাই, তাই তো? আচ্ছা, এক্ষেত্রে দেখো থিটা যে অ্যাঙ্গেলটা, থিটা মানে তোমার যে পজিশনটা নেওয়া আছে, আচ্ছা প্রত্যেকটা লোক যেহেতু প্রত্যেকটা লোক হলো একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, এখানে যে থিটাটা সেটা কিন্তু তোমার 90 ডিগ্রি, আর যে পজিশনটা নেওয়া আছে সেই পজিশনে ফাইটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে আমি একবার 90 বসাবো থিটাকে, আর ফাই ক্ষেত্রে 0 বসাবো, তাহলে দেখো সাইন সাইন স্কোয়ার 90 কত, 1। sin 90, আচ্ছা, আর তারপরে দেখো সাইন 2 ফাই, তার মানে ফাই 0, তাহলে সাইন 0, সাইন 0 মানে ওভারঅল 0। 0। 0, তাহলে এক্ষেত্রে যে সাইন মানে তোমার ওয়েভ ফাংশনের কন্ট্রিবিউশনটা হচ্ছে 0। সিমিলারলি তুমি এক্স জেড আর ওয়াই জেড ক্ষেত্রে দেখো, এক্স জেড ওয়াই জেড ক্ষেত্রে যে তোমার সাইন ফাই আছে, তাহলে ইউ পার্টটা 0 হবে, আর এখানে কস 0 আছে, কস 90 আছে, কস 90 কত হয় 0। 0 0, তাহলে ওভারঅল সাইড ফাংশনটা কিন্তু এখানে 0, ঠিক আছে? এবার আমরা জানি সাইড কোনো কোনো স্যার 90 ডিগ্রি কেন বোঝাচ্ছি? হুম, স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা কেন বোঝাচ্ছি? না 90 মানে ওটা হচ্ছে ওই ওয়েভ স্থানে, মানে যেহেতু এক্স ওয়াই জেড অ্যাক্সিস একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে ওখানে যখন তোমার ওই যে যেখানে পি ছিল আর কি, হ্যাঁ এই যে পিটা ছিল না আগে, সেই জন্য ওখানে 90 ধরা হয়েছে, ওরা পরীক্ষার থেকে আসবে আর কি, ঠিক আছে? মানে সলিডেড স্টেটের এই পরীক্ষা থেকে আসবে এটা, থিটা 90 আর ফাইটা হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে? সেখান থেকে আসবে, তাহলে সাই 0, তাহলে সাইড কোনো ভ্যালু নেই, তাহলে সাই স্কোয়ার, প্রত্যেক সাই স্কোয়ার মানে তাদের প্রবাবিলিটি অফ দ্য ইলেকট্রন ডেন্সিটি, প্রত্যেকটা সময় কি হবে, প্রত্যেকটা কি হবে, সাই স্কোয়ার করলে কি হবে 0। 0 আসবে, তাহলে এইভাবে প্রত্যেকটা কিন্তু 0 আসে, ঠিক আছে? তাহলে এই জন্য কিন্তু দেখো প্রবাবিলিটি অফ ইলেকট্রন ডেন্সিটি ভাবি, তাহলে প্রত্যেকটা 0, সেই জন্য এটা কিন্তু উইথ রেসপেক্ট টু এনার্জি তাহলে কিন্তু ডিজেনারেট, কারণ এই ইলেকট্রন ডেন্সিটির সঙ্গে এনার্জিটা কিন্তু রিপার্সন এনার্জিটা প্রপোর্শনাল, এখানে কে কনস্ট্যান্ট চলে আসে, তাহলে 0 × কে নিলে আলটিমেটলি কিন্তু এনার্জিটা পাবো সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট, যেটা একটু 0 পাচ্ছি। সেই জন্য দেখো আমরা কিন্তু অক্টারের ফিল্ডে ডি এক্স জেড ওয়াই জেড জেড এক্স সেটা কিন্তু একই জায়গায় আছে, যেটাকে ফাউন্ড টু বি এনার্জেটিক্যালি ডিজেনারেট, শুধু শেপটা একই রকম দেখতে বলে তারা ডিজেনারেট হবে তা নয়, কিন্তু কিন্তু এনার্জেটিক্যালি এরকম করে এই যেটা বললাম যে পজিশন থেকে, তখন কিন্তু এটা কিন্তু সাই স্কোয়ার থেকেই কিন্তু এনার্জিটা কিন্তু পাবো ডিজেনারেট, তাহলে এই অবস্থায় তাহলে প্রত্যেকটা এনার্জি কিন্তু ডিজেনারেট। এবার যদি আমরা ডি ইজি সেটটা ধরি, সেটা ডি এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে দেখো সেখানে তার ওয়েভ ফাংশনটা কি ছিল, দেখো ওখান থেকে খাতাতে দেখো,
কি আছে বলো? সাইন স্কোয়ার থিটা কস 2 ফাই। হ্যাঁ, আর কনস্ট্যান্টটা, নর্মাল কনস্ট্যান্ট। হ্যাঁ, √15/π/4। ঠিক আছে, তাহলে তুমি 0 আর 90 বসো, তাহলে এখান থেকে তুমি পাবে দেখো cos স্যার 0 1। স্যার এক্ষেত্রেও কি x² y² এর ক্ষেত্রেও কি থিটা সমান 90 ফাই সমান 0? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। শুধু জেডের ক্ষেত্রে একটু আলাদা হবে, মানে পরিস্থানে না, যেটার ক্ষেত্রে একটু আলাদা হয়। হ্যাঁ, যেটার ক্ষেত্রে একটু আলাদা হয়, সেক্ষেত্রে হচ্ছে ওই জেড অ্যাক্সিস বরাবর যেটা আছে সেইটা তোমার সেটা 0 হয়ে যায়। জেড প্লেন বরাবর যেটা আছে। আচ্ছা, তাহলে তাহলে দেখো, তাহলে এখানে ওটা 1, তাই না? এই সাইন কন্টেনিং যে পার্টটা আছে, কস কন্টেনিং পার্টটা 1, তো আলটিমেটলি পাবো √15/4। তাহলে সাইন স্কোয়ার সেটা কত আসবে? সাইন স্কোয়ার কত আসবে? √15/4 আছে, স্কোয়ার করলে রুটটাকে 15/16 পাই। 15/16 পাই। ঠিক আছে। আচ্ছা, dx² - y² এর কতগুলো লুপ আছে? চারটে লোভ স্যার। চারটে চারটে লুপ। চারটে লোক। টোটাল টোটাল যে ওয়েভ ফাংশনটা সার্চ স্কোয়ারটা, সে অ্যালং দ্য 4 লুপ, এখানে 4 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, কারণ প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর, প্রত্যেকটা লুপ বরাবর ও কিন্তু লিগানটা রিপালশন ফিল করতে পারে, সেক্ষেত্রে 4 দিয়ে গুণ করে দেওয়া হচ্ছে। টোটাল যে সাইজ স্কোয়ার টোটালটা ফর ডিএক্স স্কোয়ার 4 ইন্টু যে পার্টটা পেয়েছো সেই পার্টটা নিয়ে তুমি এটা পেয়ে গেছো। সেখান থেকে এনার্জিটা যদি ওই সার্চ স্কোয়ার সঙ্গে প্রপোর্শনাল, সেক্ষেত্রে আমরা জাস্ট একটা ফান্ডামেন্টাল হয়ে ধরে নিচ্ছি কে, তাহলে ই অফ দা ডিএক্স স্কোয়ার সমান হচ্ছে 4 ইন্টু এই পার্টটা 16 ছিল, তাহলে 4 কেটে গেলে 15/4 পায়। তুমি এইটা লিখে রাখো, এনার্জি অফ দা dx² - y² সমান 15/4 পাই ইন্টু কে, 15/4 পাই ইন্টু কে। ঠিক আছে, টুকে রাখো ওখানে। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার যাচ্ছি হচ্ছে অন্য সেটটা, ইজি সেটে ডিজে স্কোয়ার। আচ্ছা, ডিজে স্কোয়ারে ওটা তো তুমি জানো দেখি পিওর পিওর অরবিটাল নয় তো? ডিজে স্কোয়ার কি পিওর? না না, কি দিয়ে তৈরি হচ্ছে? ওই যে তিনটে ইয়ের কম্বিনেশন। দুটো দুটো কম্বিনেশন, সে দুটো এক্স স্কোয়ার মানে জেড স্কোয়ার আর জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড জেড স্কোয়ার মাইনাস, মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে কি 2 জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মানে এখানে কিন্তু তুমি দুটো প্লেন পাচ্ছ, একটা এক্স ওয়াই কন্টেনিং প্লেন তুমি দেখতে পাচ্ছ, আর একটা জেড কন্টেনিং প্লেন আছে। ডি জে স্কোয়ার মধ্যে তাহলে এই লিনিয়ার কম্বিনেশন ভাবলে তাহলে কিন্তু এক্স ওয়াই প্লেন আছে, এক্স ওয়াই প্লেনে যেটা বলেছিলাম যেখানে থিটাটা আমরা কিন্তু 90 ডিগ্রি, আর জেড প্লেন যেটা হবে সেটা তোমার যেহেতু মানে ওর সঙ্গে অ্যালাইনমেন্ট আছে, সেক্ষেত্রে কিন্তু ওই ক্ষেত্রে পার্টটা আমি কিন্তু থিটাটা এখানে যে ধরেই করবো। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দুটো পার্টে ভাগ হবে। জেড স্কোয়ার ক্ষেত্রে দুটো কন্টেনিং প্লেন, একটা এক্স ওয়াই প্লেন, এবং এক্স ওয়াই প্লেনে তুমি জানো যে 4টে লুপ, মানে যদি লিনিয়ার কম্বিনেশন ভাবো তাহলে কিন্তু 4টে লুপ কিন্তু ইকুয়ালি আছে। তাহলে এক্স ওয়াই প্লেনটা যখন তুমি মানে বের করবে, সেখানে কিন্তু অবশ্যই 4টে লুপের জন্য 4টে আমাকে গুণ করতে হবে। আর জেড কন্টেনিং প্লেন সেখানে দুখানা লুপ আছে, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করবো। তাহলে এখানে কিন্তু তোমার দুটো পার্টে ভাগ হবে, এটা কন্টেনিং এক্স ওয়াই প্লেন মানে সাইড স্কোয়ার কন্টেনিং এক্স ওয়াই প্লেন এন্ড সাইড স্কোয়ার কন্টেনিং জেড প্লেন। কারণ এটা কিন্তু পিওর অরবিটাল নয়, লিনিয়ার কম্বিনেশন করে এসেছে, বোথ দুটো প্লেন কিন্তু এখানে এক্সিস্ট করছে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি যাচ্ছি এক্স ওয়াই কন্টেনিং প্লেনটা। ঠিক আছে, এক্স ওয়াই কন্টেনিং প্লেন সেক্ষেত্রে যেটা আছে সেটা সমান 3 cos স্কয়ার থিটা, তাহলে একবার থিটাটাকে 0 রাখবো, 90 পুট করো। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই কন্টিনিউ প্লেনে সেক্ষেত্রে 90 ডিগ্রি, 3 cos স্কয়ার 90 কত হয়? cos 90 0 cos 90 cos 90
-1 ইন্টু ওটা হয়ে যাবে, -1 0 -1 মানে ইন্টু মানে ব্র্যাকেটের ওটা তো -1 হবে হ্যাঁ পুরোটা। -1 হবে, তার মানে এই পার্টটা তুমি -√5/4 সাই পাচ্ছ। তো সাই স্কোয়ার যদি করি তাহলে এই মাইনাসটা কিন্তু থাকবে না, তো আলটিমেটলি ইট উইল বি প্লাস 5/16 কিন্তু পেয়ে যাচ্ছি ফর দ্য সাই স্কোয়ার ইন দ্য xy প্লেন। xy প্লেনটা আমি লিখছি, তো xy প্লেনে আমার টোটাল ইলেকট্রন ডেনসিটি দেখো চারটি লুপ আছে, সেই 4 দিয়ে যদি গুণ করে দেই তাহলে xy প্লেনে এনার্জিটা হচ্ছে কি হবে 4 ইন্টু যেমন মানে 5/16 পাই, তো 4 গুণ কেটে গেল, 5/4 পাই পাচ্ছি ইলেকট্রন ডেনসিটি পেয়ে গেলাম। তাহলে এনার্জিটার সঙ্গে কি জাস্ট গুণ করে দেই, তাহলে ই ডি জে স্কোয়ার ব্র্যাকেটে করে রাখো xy ইন xy প্লেন সমান 5/4 পাই ইন্টু কে। The energy of the dj square ব্র্যাকেটে in the xy plane is তাহলে কোনটা বেরিয়েছে দেখো, এটা কিন্তু 5/4 পাই ইন্টু কে বেরিয়েছে। এনার্জি অফ dj স্কোয়ার ব্র্যাকেটে xy প্লেনটা নিয়েছি সমান 5/4 পাই ইন্টু কে। ঠিক আছে, এখনো জেড কন্টেইনিং প্লেনটা আছে, এবার জেড কন্টেইনিং প্লেনটা পুট করবো, সেক্ষেত্রে থিটার মানটা এখানে 0, থিটা যদি হয় cos 0 কত হয় 1 1, 3 - 1, তার মানে এখান থেকে 2 আসবে। এখন 2 এসছে, 2 এর সঙ্গে এটা তুমি কেটে ফেলো, মানে তুমি এটাকে পুরো স্কোয়ার করে ফেলো, স্কোয়ার করলে দেখো এখানে তুমি পাবে 4 ইন্টু এই 2 এর জন্য 4 পাচ্ছি না, এই 4টা কিন্তু লুপের জন্য নয়, 2 এর জন্য 4 পাচ্ছি, 4 ইন্টু 5/16 পাই। জেড প্লেনে দুটো লুপ আছে, সেক্ষেত্রে টোটাল ইলেকট্রন ডেনসিটি কত হবে 2 ইন্টু যে পার্টটা পাচ্ছ সেই পার্টের সঙ্গে গুণ করে দিচ্ছি, তো দেখো 2 ইন্টু 4 ইন্টু 5/16, 4 দুগুণে 8, ছোট সঙ্গে কেটে দাও 2, তাহলে 5/2 পাই, তাহলে 5/2 পাই ইন্টু কে গুণ করলে টোটাল ইলেকট্রন ডেনসিটি অফ দ্য ডিজে স্কোয়ার ইন জেড। তাহলে জেড প্লেনের ক্ষেত্রে তুমি ই ডিজে স্কোয়ার ব্র্যাকেটে করে রাখো জেড প্লেন তখন 5/2 পাই ইন্টু কে। তাহলে টোটালটা কত হবে, মানে বোথ কন্টেনিং জেড প্লেন এন্ড xy প্লেন দুটোকে যোগ করে বলো আমাকে এনার্জি অফ দ্য ডি জে স্কোয়ার টোটাল কন্টেনিং হচ্ছে জেড প্লেন এন্ড xy প্লেন সমান কত পাচ্ছ। যেটা পাচ্ছ সেটা তোমার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সঙ্গে সমান এসছে কিনা, তবেই তো বলবো আমরা ওটা এনার্জি 15/4 পাই, 3/4 পাই। ওটা কি ডি জে স্কোয়ার মানে এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার সঙ্গে সরি ডি জে স্কোয়ার এক্স মানে স্কোয়ার ইন মানে xy প্লেন এন্ড জেড প্লেন। হ্যাঁ, হ্যাঁ যোগ করলে 15/15 হ্যাঁ স্যার, দুটো সমান 15/4 আসছে। পাই। আচ্ছা, তাহলে দেখো এনার্জি অফ দা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার সঙ্গে এই এনার্জিটা একই এসছে কিনা, হ্যাঁ স্যার, এসছে। একই এসছে। স্যার একই আছে। তাহলে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা কিন্তু আচ্ছা। ডিজেনারেট কথা বলেছি মানে যে উইথ রেসপেক্ট টু এনার্জি, এনার্জেটিক্যালি ডিজেনারেট, বাট কিন্তু এখন দুটো সেট কিন্তু আলাদা, কারণ ডিজে স্কোয়ারের সেট ডিজে স্কোয়ার সেট আলাদা, কিন্তু আর কিন্তু এনার্জেটিক ডিজেনারেট সেগুলো একই জায়গায় দিয়ে দেখা হয়েছে, মানে এনার্জিটা একটা সম্পর্ক আছেই বলে আমরা স্পিডিং করার সময় ওটাকে একই জায়গায় রেখেছি। ঠিক আছে, দে আর ফাউন্ড টু বি এনার্জেটিক ডিজেনারেট, তুমি অঙ্ক করে করে দেখতে পাচ্ছ। এবার যে 10 ডিকিউ বলি, 10 ডিকিউ মানে আমার যে 10 জিরোটা সেটা হচ্ছে আমার কি ডিডুজি মাইনাস ইজি বা যে এই দুটোর মধ্যে গ্যাপ, তাহলে কোনো একটা অরবিটালের সঙ্গে কোনো অরবিটাল তুমি বিয়োগ করবে, দেখো সেক্ষেত্রে তোমার ডিডু লেভেল থেকে প্রত্যেকটা শুধু তোমার 0, আলটিমেটলি তুমি যদি দেখো ডি এক্স স্কোয়ার আর স্কোয়ার অথবা ডি জে স্কোয়ার মাইনাস তুমি এই দিকের পার্টটা এক্স ওয়াই জেড এস যা আছে 0 বসাও, আলটিমেটলি পাবে দেখো 15/4 পাই কে মাইনাস 0, দ্যাট ইজ কত হবে 15/4 পাই ইন্টু কে, এটা তোমার হচ্ছে 10 ডিকিউ তোমার হচ্ছে পাবে। আচ্ছা, কে এর মানটা তোমার আছে, কে এর মানটা আমি এখানে নিচ্ছি না, আমি জাস্ট এটা কোয়ান্টিটেটিভ ওয়েতে আমি এটা অ্যাপ্রোচ করছি আর কি। তা তুমি 10 ডিকিউ সমান হচ্ছে 15/4 পাই ইন্টু কে ইন দ্য অক্টাডের ফিল্ড লিখে রাখো। তাহলে অক্টাডের ফিল্ডের 10 ডিকিউ তুমি কিন্তু 15/4 পাই ইন্টু একটা কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা কে হিসাবে লিখেছি সেটা লিখে রাখো। ঠিক আছে, এইবার আমরা যাব টেকটার ইফেক্ট। সেক্ষেত্রে দেখে নেই যে আমরা স্পিডিং করেছি, সেক্ষেত্রে যে টি টু লেভেলটা ডিজেনারেট আসছে কিনা, ডিজেনারেট মানে উইথ রেসপেক্ট টু এনার্জি তারা একই লেভেলে থাকবে কিনা, আর ইজি সেটটা মানে ই সেটটা উইথ রেসপেক্ট টু এনার্জি তারা একই লেভেলে আছে কিনা। এনার্জেটিক্যালি
ডিএড মানে তারা কিন্তু একই জায়গায় থাকার কথা, তো অঙ্ক করবে দেখে নেই তারা একই জায়গায় আছে কিনা। এখানে একটু পজিশন একটু অন্যরকম, সেক্ষেত্রে বলেছো যে আমি কিউব নিয়েছি, সেন্টারে মিটার লাগবে, অল্টারনেটিভ কর্নারে আমি 4টি লিগান নিয়েছি, ঠিক আছে। এবার এক্ষেত্রে দেখো ওই যে মাঝখানে যে প্লেনটা আছে সেই প্রত্যেকটা মানে যে বাহুগুলো আছে তো হাফে যেখানে কাট করেছে, এই প্রত্যেকটা বাহু এ প্রত্যেকটা হাফে কাট করেছে, তাহলে তাকে কেন্দ্র করে স্কোয়ারটা নিয়েছি, এই স্কোয়ার ফর্মটা, এই স্কোয়ারটা দেখো স্কোয়ারটা একটা রেক্টেঙ্গুলার মতো, সেক্ষেত্রে প্রত্যেকটা বর্ণ অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাই না? রেক্টেঙ্গুলার প্রত্যেকটা বর্ণ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাকে বাইসেপ্ট করি, প্রত্যেকটা বর্ণ অ্যাঙ্গেলকে যদি এই যে আমি লাইন করেছি তাহলে বাইসেপ্ট করি, তো সেক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল কত করে ভাগ হবে? 90 কে তুমি দুভাগে ভাগ করছো, কত হবে? 45 45। তাহলে এই যেখানে যে ফাইটা আসবে এই ফাইটা হচ্ছে 45 করে ডিস্ট্রিবিউটেড আছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এই যে তোমার এই স্কোয়ার ফর্ম নিয়েছি, এই স্কোয়ার ফর্মে নিয়েছি তাদের এই ফাইটা হচ্ছে কি হবে না বাইসেপ্ট করে গেছে প্রত্যেকটা অ্যাঙ্গেলকে 90/2, সেক্ষেত্রে 45। তাহলে এক্ষেত্রে ফাই সমান 45 লিখে রাখো। এক্ষেত্রে ফাই ইজ ইকুয়াল টু 45 ফর দিস, মানে এই পজিশন থেকে থিটার ফিল্ডের ক্ষেত্রে এখানে ফাইটা 45 ডিগ্রি পুট করে রাখো। ফাই সমান 45 ডিগ্রি লিখে রাখো। এবার দেখো সাইন আর কস, এই সাইন আর কসটা কিন্তু ওই তুমি 90 ডিগ্রি করে পাবে না, কারণ এখানে তোমার বল এখানে একটু অন্যরকম, সেক্ষেত্রে আমাকে অন্যরকম করে এই সাইন আর কসটাকে বের করতে হবে। আচ্ছা, আমরা যদি জানি যে এবিসি সমকোণী ত্রিভুজ হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি থিটাটা এভাবে কাজ করে, এটা হচ্ছে আমার লম্ব, ঠিক আছে, এটা আমার ভূমি, এটা আমার অতিভুজ। সাইন থিটা সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। অতিভুজ, আর কস মানে আমার হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে এই একটা জিনিস জানা আছে, সেখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেট করে নিতে পারবো যে সাইন আর কস যে থিটাটা আছে তার ফাংশনটা কোনটা। আচ্ছা, আমার যে যে সেটা ধরেছি এটা হচ্ছে কোনটা? দেখো এখানে যেটা ছিল ডি জে স্কোয়ার যে পার্টটা আছে, সেই পার্টটা হচ্ছে হাফ অফ দা কি ছিল আমার হচ্ছে হাফ অফ দা আমার হচ্ছে যে ফেস ডায়াগ্রাম, তাকে হাফে কাট করেছে। তবে এই পয়েন্টটা আমি নিয়েছি টি পয়েন্ট, যা হচ্ছে এই ডিস্টেন্স হচ্ছে এমটি ডিস্টেন্স, যেটা হচ্ছে কি হবে এই ডিস্টেন্সটা কত হচ্ছে? এই ডিস্টেন্সটা হচ্ছে হাফ অফ দা ফেস ডায়াগ্রাম। তাহলে যদি আমার দুটো মানে প্রত্যেকটা বাহু যদি এ করে হয়, তাহলে রেক্টেঙ্গুলার প্রত্যেক বাহু যদি এ হয় তাদের কর্ণ কত হবে? √a স্কোয়ার প্লাস a স্কোয়ার সমান √2 ইন্টু a, তার অর্ধেকটা হলে হবে কত হবে? a/√2। তাহলে এই যে এই পয়েন্টটা আছে a/√2টা আছে, ঠিক আছে। আমার কোনটা এল আর টি, তাহলে এই পজিশনে এল টিটা এই যে এল টি করেছি এই দুটো হচ্ছে a/√2তে আছে, ঠিক আছে। এবং এইটা এম আই এল মানে একটা এম এর সঙ্গে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে দেখো আমাদের বডি ডায়াগ্রাম আছে যে কিউবের যে বডি ডায়াগ্রাম, মানে এই কোণ থেকে শুরু করে এই কোণ তার বডি ডায়াগ্রাম অর্ধেক আছে, যেটা হাফ অ্যাঙ্গেলে আছে, হাফে আছে। তাহলে বলো আমার যদি একটা কিউব নেই তার প্রত্যেকটা বাহু যদি এ বি সি করে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে তার বডি ডায়াগ্রামটা কত হয়? √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এক্ষেত্রে যদি প্রত্যেকটা বাহু সমান এ করে, তাহলে সেক্ষেত্রে বডি ডায়াগ্রামটা কত হবে? √3 ইন্টু এ। তার হাফে আমার কি আছে? এমএলটা আছে, প্রত্যেকটা বাহু কিন্তু বডি ডায়াগ্রামের হাফে আছে, কিন্তু হাফে যদি হয় তাহলে এই পয়েন্টটা হবে √3 ইন্টু এ বাই 2। তাহলে এমএল হচ্ছে √3 ইন্টু a/2। তাহলে তুমি লিখে রাখো এই ত্রিভুজটা করো, এই ত্রিভুজটা এম এল টি, তার হচ্ছে এল টিটা হচ্ছে a/√2, ঠিক আছে, লম্বটা এটা তোমার a/√2, আর ml এটা হচ্ছে তোমার হাফ অফ দা বডি ডায়াগ্রাম, দ্যাট ইজ হচ্ছে √3/2 ইন্টু a, √3/2 ইন্টু a। এবার তুমি বলো সাইন থিটা সমান কত? এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, সাইন থিটা মানে লম্ব বাই লম্ব মানে হচ্ছে এলটি বাই ml। ml কত হচ্ছে দেখো তো? √2/3 হচ্ছে বা √2/3 হচ্ছে কিনা দেখো তো? √2/3 হচ্ছে। হ্যাঁ, √2/3 হচ্ছে তো। তাহলে cos বের করে রাখো, cos মিন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে cos থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, তারপর রুট আছে, তাহলে √1 মাইনাস sin স্কয়ার থিটা। তুমি সাইন জানো, অথবা তুমি এখান থেকে লম্ব বাই অতিভুজ করে মানে ভূমি বাই অতিভুজ করে ml করলেও হয়ে যাবে। হ্যাঁ mp/ml করে পরে হয়ে যাবে। সেটা কত পাবে দেখো তো? 1/3 এসেছে, √1/3
ঠিক আছে, তুমি যেভাবে করতে পারো, ঠিক আছে, রুট ওভার 1/3 আসবে, দেখো 1/3 রুট ওভার 1/3 এসছে কিনা দেখো, এসছে। হ্যাঁ স্যার ওটাই আসছে। ওকে, তাহলে এখানে তাহলে দুটো তুমি তোমার পেয়ে গেছো, আর 5 এবার তুমি পুট করে দাও প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে। তো আগে আমি যাচ্ছি ইজি সেটটা, বিজে স্কোয়ার এক্স স্কোয়ার মানে ওয়াট স্কোয়ার, সেক্ষেত্রে দেখো ফাংশনটা ছিল রুট ওভার 15/π আর 4 ছিল সাইন স্কোয়ার থিটা কস 2 ফাই। সাইন স্কোয়ার থিটার জায়গায় তুমি যেটা পেয়েছো এটা পুট করো, আর কস স্কোয়ার 2 ফাই, ফাই মানে 45 ডিগ্রি, যা 2 × 40 মানে 90, যা কস 90 মানে কস 90 জিরো। জিরো, তাহলে এই পার্ট থেকে তুমি জিরো, ওভারঅল সাইজ স্কোয়ারটা তুমি 4 পার্ট গুণ করো, তুমি কিন্তু এখান থেকে জিরো পাবে, তাহলে এনার্জি অফ দা ডিএক্স স্কোয়ার স্কোয়ার ইজ ফাউন্ড টু বি জিরো। এবার তুমি যাচ্ছ ডিজে স্কোয়ার, সেখানে এক্স ওয়াই প্লেন আছে, আর যেটা সেখান থেকে এক্স ওয়াই প্লেন যাও না কেন, কস স্কোয়ার থিটা -1, কস স্কোয়ার থিটা, তাহলে কস, তুমি কস জানো, কস থিটা কত আছে দেখো তো, 1/√3 আছে নাকি, হ্যাঁ cos স্যার। theta? রুট ওভার তাহলে 1/3। রুট তোমার স্কোয়ার, হ্যাঁ রুট 1/3 আছে, স্কোয়ার করলে তুমি তাহলে রুটটা চলে যাবে 1/3, 3 × 1/3 -1, 3 3 কেটে গেল, 1 1 1 - 1 কত হবে, জিরো হবে, এই পার্টটা জিরো আছে তো, তাই তো, 3 × cos স্কয়ার থিটা, তো মানে 3 × হ্যাঁ 1/3, স্যার। তাহলে ওভারঅল পার্টটা এক্স ওয়াই জেড যায় না কেন, তো ওভারঅল পার্টটা কিন্তু সাইজ করে জিরো, তাহলে এক্ষেত্রে তুমি সাইজ করে মানে এনার্জি মানটা হচ্ছে জিরো, তাহলে বোথ দা হচ্ছে ইচ ই সেট ইজ ফাউন্ড টু বি ডিজেনারেট, সেই জন্য কিন্তু একই জায়গায় আছে। এবার আমাকে দেখতে হবে অন্য সেটটা টি টু সেট, সেটা হচ্ছে এনার্জিক্যালি ডিজেনারেট আছে কিনা। আচ্ছা ফার্স্ট দেখো এক্স ওয়াই যাচ্ছে, ঠিক আছে, এক্স ওয়াই দেখো আমার রুট 15/π বাই 5 4 আছে, সাইন স্কয়ার থিটা সাইন 2 ফাই। আচ্ছা সাইন 2 ফাই মানে সাইন 90 মানে কস হচ্ছে ফাইটা হচ্ছে 45, তাহলে সাইন 90 মানে সাইন 90 মানে 1। 1, তাহলে এখান থেকে 1। আচ্ছা সাইন থিটা, সাইন স্কয়ার থিটা কত এসছে বলো তো, ওখানে কত ছিল, 2/3 √2/√3। 2/√3, তাহলে এই পার্টটাকে, যে পার্টটা পাচ্ছো সেই পার্ট থেকে সাইডটা তুমি এইটা পাচ্ছো করে দেখো তো, 15/π ইন্টু 2/3, ঠিক আছে, তাহলে এখানে সাইড স্কোয়ার করলে সবগুলো স্কোয়ার করে দাও, তাহলে 15/16π ইন্টু 4/9, এক্স ওয়াই প্লেনে 4টে রুটস আছে, তাহলে 4 দিয়ে গুণ করো, গুণ করলে 15/9π পাচ্ছ, দেখো এটা তুমি সিম্পলিফাই করো, দেখো 15/9π, ঠিক আছে, তাহলে এনার্জিটা তুমি দেখো ই সমান ই এক্স ওয়াই, মানে এনার্জিটা ডি এক্স ওয়াইটা পাচ্ছ তুমি 15/9π, ঠিক আছে, লিখে রাখো ই ই ডি এক্স ওয়াই সমান 15/9π। এবার তুমি ওয়াই জেড ভাবো, আচ্ছা ওয়াই জেড এর ক্ষেত্রে দেখো নর্মাল কনস্ট্যান্টটা 15/π/2 আছে, আর সাইন থিটা সাইন কস থিটা সাইন ফাই, আচ্ছা সাইন 45 ডিগ্রি 1/√2, 1/√2। √2, আচ্ছা এবার সাইন থিটা আর কস থিটার ভ্যালুটা পুট করো, করে এই পার্টটা থেকে দেখো এইটা এসছে কিনা, 15π/2 ইন্টু 1/3 এসছে কিনা, হ্যাঁ স্যার ওটাই এসেছে। করে এসছে, সাইন স্কোয়ার করলে সেক্ষেত্রে দেখো 15/4π ইন্টু 1/9 হবে, যদি তোমার এই এক্স ওয়াই ওয়াই জেড নিচ্ছ, 4টে প্লেন 4টে লুপ আছে, 4 দিয়ে গুণ করলে কত পাবে, 15/9 পায়, দেখো আগেরটার সঙ্গে মিলেছে কিনা দেখো, এক্স ওয়াই এর সঙ্গে এই এনার্জিটা একই এসছে কিনা দেখো, 4 দিয়ে গুণ করার পর,
একই এসছে? একবার একই আসছে। একই এসছে, ওকে। এবার বাকিটা যেটা এক্সেট পড়ে আছে সেটা দেখো, 15/5, 15/2 আছে, সাইন কস। দেখো এটা তোমার একই, মানে এখানে তোমার কস 45, ওখানে সাইন 45, তাহলে ভ্যালুটা একই আসবে না? 1/√2 তো, তাহলে ব্যাপারটা দেখো একই, তাই না? চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নেই। দেখো সাইন কস, এখানে সাইন 5 ছিল, তো 45 ডিগ্রি, 1/√2 কস 45, সো 45 ডিগ্রি, তাহলে অ্যান্সারটা আমার একই আসবে, 15/9 তাহলে অল কেসেস। তাহলে দেখো তোমার T2 সেটটা ফাউন্ড টু বি ডিজেনারেট, সেজন্য একই জায়গায় রেখেছি, এমনি নয় যে ওরা এক জায়গায় রাখা হয়েছে, তাও নয়, ডিজেনারেট হয়েছে, ঠিক আছে? এবার তুমি 10 DQ বের করো। 10 DQ মানে দুটোর মধ্যে গ্যাপ, তাহলে একটা তো 0 আর একটা তোমার মাইনাস, মাইনাস করলে 15/9 পাই ইন্টু কে, তাহলে এটাই আসবে 15/9 পাই ইন্টু কে, তাই তো? কি গো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা এসছে। তাহলে এটা তোমার টেট্রাহেড্রাল ফিল্ড, তাহলে 10 DQ টি অথবা ডেল টি সমান 15/9 পাই ইন্টু কে টেট্রাহেড্রাল ফিল্ড। এবার দেখো তুমি আগে ডেল জিরোটা বের করে রেখেছো, আর এখন তুমি ডেল টি পেয়ে গেছো, দুটোকে ডিভাইড করে দাও তো। ডেল জিরো তুমি আগে যা পেয়েছো বাই ডেল টি, তোমার খাতাতে লেখা আছে দেখো, ডেল জিরোটা ভ্যালুটা কিছু করা আছে, বাই ডেল টি, সেটাকে তুমি ডিভাইড করে দাও, করলে তুমি কত পাচ্ছ দেখো তো। দিয়ে তুমি ডেল টির সঙ্গে ডেল জিরো রিলেশনটা কি পাচ্ছ? সেটা তো স্যার 15 পাই সব কেটে যাচ্ছে, 4 আর 9 রয়ে যাচ্ছে, 4/9 হয়ে যাচ্ছে। 4/9, তুমি যেটা দেখে এসছো, মানে তুমি থার্ড ইয়ারে পড়ে এসছো, দেখো এক্স্যাক্টলি সেম আমি যেটা করেছি অ্যাকাউন্টটা মেকিং অ্যাপ্রোচে, দেখো এক্স্যাক্টলি সেম 4/9 কিন্তু এসছে। সেটাকে আমরা টু থার্ড করে করেছি, যেটা 6টে লিগান, ফার্স্ট 4টে লিগান, সেখান থেকে টু, আর এখানে তোমার দুটো লুপ, মানে ডাইরেক্ট বিটাল লিগান ইনভিটেশন পাচ্ছ, মানে পাচ্ছ না, সেখান থেকে তোমার ওই একই এই টু থার্ড পাবে। সেই জন্য এটাকে আমরা জাস্ট একটা জন্য মিলিয়ে দিয়েছি 4/9, কিন্তু এটা কিন্তু একটা এনার্জি ক্যালকুলেশন করে কিন্তু এটা অ্যাকচুয়ালি আসে, তো এটা কিন্তু এই যে তুমি যা শিখেছো সেটাই আর কি, ঠিক আছে? তাহলে দেখো আমার রিলেশনটা কিন্তু ওরকম ভুল নেই, তাহলে কিন্তু একটা ভুল আসতো আর কি। তুমি জানো ডেল টি সমান কি হবে, সমান 4/9 ইন্টু ডেল জিরো। তাহলে এটা তুমি বক্স করে রাখো, এটা তোমার লাগবে, মানে এটা তোমরা যা শিখে এসছো ওটাই শিখে এসছো, ওটাই তুমি জানবে। আমাকে জাস্ট অঙ্ক করে দেখেছি, যে তোমার বেশি একটা করা দরকার নেই, জাস্ট তুমি ওইটুকু লাগবে আর কি, আমার আউটপুটটাই লাগবে। তাহলে আউটপুটটা তোমার জানা আছে, এটা কিন্তু অক্টাইল স্প্লিটিং কিন্তু হায়ার দেন টেটাল ফিডিং বাই হচ্ছে ওই 9/4 টাইমস আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমি কম্পেয়ার করলে, তাহলে এখানে কিন্তু ওই তোমাদের থার্ড ইয়ারটা পড়ে এসছো, তাহলে এটা আমি তারপরে জাস্ট সামেশন করে, মানে জাস্ট সামারি করে আমি 2/3 2/4 করে লেখা আছে করে, ঠিক আছে? দুটোই আসে। তাহলে দেখো আমি দুটো স্প্লিটিং মধ্যে দেখো গ্যাপটা কিন্তু আলাদা, মানে যখন স্প্লিটিং করবো তাহলে স্প্লিটিং কিন্তু যখন একই জায়গা থেকে স্প্লিটিং করবো ডিকে, তাহলে এইদিকে টেটাল ফিল নিচ্ছি, এখানে অক্টাল ফিল নিচ্ছি, দেখো দুটো স্প্লিটিং গ্যাপ কিন্তু আলাদা করবো, ইকুয়াল করবো না। দেখো এটা কিন্তু এনার্জি গ্যাপটা কম করেছি, এদিকে এনার্জি গ্যাপটা কিন্তু বেশি করেছি, কারণ অক্টাল ফিল্ডে এনার্জি গ্যাপটা কিন্তু বেশি হবে, তুমি রিলেশন করে দেখেছো। এবং তুমি দেখতে পাচ্ছ যে ওই 6টা লিগান আর 4টে লিগান, তাছাড়া ওখানে ডাইরেক্টলি একটা অ্যাপ্রোচ করতে পারছে, এখানে নান অফ দা মেটাল, নান অফ দা লিগান্ট হচ্ছে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে পারে না মেটাল সঙ্গে, গ্যাপটা কিন্তু কম। অবভিয়াসলি কি হবে, তোমার ডেল জিরো সবসময়ের জন্য হাই হবে দেন দা ডেল টি সিস্টেম, ঠিক আছে? এনার্জি ডিস্ট্রিবিউশন তো তুমি জানো যা আছে, তার থেকে এটা জাস্ট রিভার্স প্যাটার্ন, সেটা এনার্জি দেখলো 3/5 ডেল জিরো, এখানে দেখো জাস্ট উল্টো হয়ে গেছে, হ্যাঁ? মুখস্থ করে লাভ হবে না, তুমি জানো যেটা সেটাই হয়ে গেছে। যদি কিউবিক্যাল ফিল্ড ভাবি, সেক্ষেত্রে দেখো কিউব মানে একটা কিউব নাও, মেটালটা সেটার আছে, এবং প্রত্যেকটা কর্নারে, কিউবের কর্নারে একটা করে লিগান্ড আছে, ঠিক আছে? দেখো আমি দুটো আলাদা করে, দেখো একটা রেড দিয়েছি, একটা তোমার ডিপ ভায়োলেট দিয়েছি, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা লিগান্ড করেছি, তাহলে এটাকে স্প্লিট করে দাও, ভেঙে নাও, তাহলে দেখো তুমি দুখানা আলাদা আলাদা করে টিটারের পার্ট পাচ্ছ। দেখো যেটা রেড আছে ডিপ রেড, দেখো একটা কিন্তু গ্যাপ দিয়ে, এবার রেড আছে গ্যাপ দিয়ে রেড, গ্যাপ দিয়ে রেড, গ্যাপ দিয়ে রেড, মানে প্রত্যেকটা লিগান্ড কিন্তু আলাদা, মানে অল্টারনেট কর্নার আছে। তাহলে এই পার্ট থেকে তুমি একটা টেটাল ফিল্ড পাবে, আর আরেকটা পার্ট যেটা পার্ট আছে সেটাও তোমার সেখান থেকে টেটাল পাবে। তাহলে কিউবিক্যাল সিস্টেম যে কিউবটা আছে সেটাকে সে অ্যাপারেন্টলি দুটো ইন্টারলকিং সিস্টেম অফ দ্য টু হচ্ছে টেটাল সিস্টেম, দুটো টেটাল সিস্টেম একে অপরের সঙ্গে ইন্টারলক করে একই জায়গায়
জায়গায় আছে। তার মানে তুমি ডেল কিউব সমান 2 ইন্টু ডেল টি হবে, ডেল টি তাহলে 2 ইন্টু 4/9 যদি রিলেশন বের করছো তার সঙ্গে ডেল জিরো গুণ করলে তুমি 8/9 পাচ্ছ ডেল জিরো। তাহলে স্টিল তুমি দেখো তোমার ডেল জিরো কিন্তু তোমার কিন্তু বেশি দেন দ্যাট অফ দ্য ডেল কিউবিক, কিন্তু কিউবিক্যাল সিস্টেম কিন্তু টেটাল ফিল্ডের থেকে দুগুণ বেশি। তাহলে এখানে রিলেশনটা কি হবে, ডেল জিরো গ্রেটার দেন ডেল কিউবিক গ্রেটার দেন ডেল টু। ঠিক আছে, তাহলে এইভাবে রিলেশনটা আমাদের মনে রাখতে হবে যে কোন স্প্লিটিংটা বেশি হবে। তাহলে ডেল টিটা কিন্তু 2 টাইমস হায়ার দেন দ্য হচ্ছে ডেল টি। ঠিক আছে, ডেল কিউবিকটা 2 টাইমস হায়ার দেন ডেল টি। ঠিক আছে, রিলেশনটা যদি 2 ইন্টু 4/9 করে দাও সেখান থেকে তুমি ডেল কিউবের সঙ্গে ডেল অক্টাইড ফিল্ডে তার রিলেশনটা পেয়ে যাবে কিন্তু 4/9। তাহলে কে বেশি বলো, এখানে ডেল জিরোটা বেশি, তারপরে কি হবে ডেল কিউবিক কিউবিক, তারপর ডেল ডেল টি। ডেল টি। তাহলে এখান থেকে তুমি রিলেশনটা কিন্তু মানে পরীক্ষাতে আসতে পারে আর কি নেটের জন্য। ঠিক আছে, আচ্ছা আমি যদি যাচ্ছি স্কোয়ার ফার্নাল ফিল্ডে যাচ্ছি, স্কোয়ার ফার্নাল ফিল্ড যদি ডাইরেক্টলি ভাবো সেক্ষেত্রে তুমি কিন্তু বুঝতে পারবে না যে স্প্লিটিংটা কেমন আসবে, উল্টো ভাবতে হবে সেটা কেমন। আমি স্টার্ট করব পিওর একটা ML6 টাইপ অক্টাল সিস্টেম থেকে। ঠিক আছে, অক্টাল সিস্টেম থেকে আমি যখন স্কোয়ার ফার্নাল যাচ্ছি তাহলে ভাই একটা দেখো ওই যেটা বলেছিল যে জেড আউট একটা ইলংগেশন আছে, তাহলে এই অ্যাক্সিয়াল যে বলটা আছে অ্যালং জেড অ্যাক্সিস বরাবর সেই বলটাকে আমাকে কিন্তু উইকার করতে হবে। উইকার মানে সেই বলটাকে আমাকে কিন্তু লার্জ করতে হবে। তাহলে অ্যাক্সিয়াল বলটা যদি লার্জ করতে চায় তাহলে কিন্তু সেখান থেকে এই বলটা উইকার হলে তাহলে এই বলটা সহজে ভেঙে যাবে। তাহলে এই পার্ট থেকে আমি দুটো লিগান যদি অ্যাক্সিয়াল পার্ট থেকে যদি কমপ্লিটলি রিমুভ করে দেই উইকার পার্ট থেকে, তাহলে কিন্তু আমি কিন্তু D4H পয়েন্ট গ্রুপ দ্যাট ইজ দ্য স্কোয়ার ফার্নালের পয়েন্ট গ্রুপে চলে আসবো। তাহলে এখানে কিন্তু তোমার দেখো জেড অ্যাক্সিস বরাবর কমপ্লিটলি রিমুভাল করলে অ্যাক্সিয়াল লিগানগুলোকে তবেই কিন্তু আমি পাবো। তাহলে একটা স্টেপ কিন্তু অক্টালের থেকে আমার কিন্তু হচ্ছে একটা টেট্রাগোনাল ইলংগেশন নিয়ে গেছে, তারপরে আমি জেড অ্যাক্সিসটাকে আমি সেখান থেকে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, অ্যাক্সিয়াল বন্ডটাকে রিমুভ করছি। তাহলে দেখো এই ঘটনা যদি আমি ভাবি একটা যে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল অক্টাল ফিল্ড নেই সেটা যদি বিলুর মতো ভেবে নেই, বিলুরটা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, তো আমি যদি প্রেসার দিই হিসাবে আমি হরিজেন্টাল ভাবে দুটো হাত দিয়ে প্রেসার দিই, যদি প্রেসার দেই তাহলে এই দুটো বরাবর মানে এই দুটো প্লেন বরাবর আমার কিন্তু কি হবে, আমার কিন্তু ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে ফোর্সটা বেশি, তাহলে এই দুটো প্লেন কিন্তু মানে ছোট হয়ে যাবে। তাহলে আমার কি হবে, মানে ইকুইটোরিয়াল যে প্লেনটা আছে সেটা কিন্তু ছোট হয়ে গেছে, আর ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে। এবার দেখো যখন আমি পুশ করছি প্লেনটাকে তুমি জানো আমার কিন্তু অ্যাক্সিয়াল বরাবর মানে জেড অ্যাক্সিস বরাবর তার কিন্তু কি হবে সেটা কিন্তু ইলেঙ্গট করবে। তাহলে জেড অ্যাক্সিস বরাবর ইলেঙ্গট করছে, তাহলে এই বরাবর তার কিন্তু ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু কমে যাচ্ছে এবং সেখানে কিন্তু রিপালশন ফোর্সটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে জেড অ্যাক্সিস বরাবর কি হবে তোমার কিন্তু সিস্টেমটা ইলেঙ্গট করছে, তাহলে মিডল লিগ্যান্ড বন্ডটা আস্তে আস্তে করে দূর সরে যাচ্ছে। তাহলে দেখো জেড অ্যাক্সিসটা হচ্ছে আমার ইলেঙ্গটের সিস্টেমের ক্ষেত্রে দূরে সরে যাচ্ছে, তাহলে দূরে সরে যাওয়া মানে সেখানে রিপালশন ফোর্সের মানটা কম, তাহলে তারা কি হবে স্টেবিলাইজ করবে। জেড কম্পোনেন্ট যে পার্ট গুলো আছে ঠিক না ডিজে স্কোয়ার, আর এখানে দেখো জি এক্স জেড ওয়াই যে সেটা কিন্তু একই জায়গায় থাকবে না, তাহলে হচ্ছে আস্তে আস্তে এনার্জিটা মিনিমাইজ করবে। দেখো জেডটা প্রথম অবস্থায় ইলেঙ্গট সিস্টেমের ক্ষেত্রে ডিজে স্কোয়ার এনার্জিটা প্রথমে আস্তে করে কমলো আর এক্স জেড ওয়াই জেডটা আস্তে করে কমলো। ঠিক আছে, তারপরে দেখো সেখানে দেখো আর এক্স ওয়াই কন্টিনেন্ট প্লেনটা যেহেতু এক্স ওয়াই প্লেনে আমি এটাকে পুশ করছি, তাহলে এক্স ওয়াই প্লেনটা কিন্তু তার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে এক্স ওয়াই প্লেনটা দেখো একে অপর সাপেক্ষে কাছাকাছি চলে এসেছে। এই প্লেনে কিন্তু ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু হাই, আবার বলছি এখানে কিন্তু ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু এক্স ওয়াই প্লেনে কিন্তু অনেক হাই। এক্স ওয়াই প্লেনটা কি হবে ম্যাক্সিমাম রিপিল করে ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউট করবে। তাহলে এক্স ওয়াই প্লেনটা দেখো যে জি এক্স স্কোয়ার এনার্জিটা দেখো হাই হয়ে গেছে, আর এখানে এক্স ওয়াই যেটা ছিল ডিএক্স ওয়াই সেখানে এনার্জিটা হাই হয়ে গেছে। এইবার আমি কি করছি যেহেতু এই বন্ডটা উইক হয়ে গেছে তাহলে এই বন্ডটাকে খুব সহজে আমি ভ্যানিশ করতে পারি, মানে জেড অ্যাক্সিস বরাবর অ্যাক্সিয়াল বন্ডটাকে আমি যদি ভ্যানিশ করে দেই তাহলে ML6 থেকে আমি ML4 আমি D4H স্কয়ার প্ল্যানার পয়েন্ট পেয়ে যাবো, কমপ্লেক্স পেয়ে যাবো। তার মানে কি হবে আমার জেড অ্যাক্সিসটাকে আরো রিমুভ করছি মানে আরো দূরে সরে যাও, মানে ইনফিনিটি টাইম দূরে সরে যাচ্ছ, তার মানে কি হবে জেড কম্পোনেন্ট পার্টটা তারা ফার্দার আরো স্টেবিলাইজ করছে। দেখো জেডটা আস্তে আস্তে করে আরো স্টেবিলাইজ করছে, জেড গুলো দেখো কমে গেছে, জি স্কোয়ারটা কমে গেছে, এক্স জেড ওয়াই জেড আরো কমে গেছে, আর এক্স ওয়াই কন্টিনেন্ট প্লেনটা আরো তোমার পুলড হচ্ছে কাছাকাছি আসছে এক্স ওয়াই প্লেনটা, ওই অবস্থায় তার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেড়ে যাচ্ছে, তাহলে এক্স ওয়াই কন্টিনেন্ট প্লেনটা আরো ডিস্ট্রিবিউট করবে। দেখো ডি এক্সিস এনার্জিটা যা ছিল অনেকটা কিন্তু হয়ে আছে, তাহলে দেখো আগে ছিল এখানে এখন পজিশনটা কিন্তু এখানে, আর এক্স ওয়াই প্লেনটা দেখো কিন্তু আরো এনার্জিটা হাই করে গেছে,
ডিজে স্কোয়ারটা কিন্তু লোয়ার। তাহলে এই চারটে কিন্তু এরকম করে আছে, আর এই চারটে কিন্তু বন্ডিং অরবিটাল, এই চারটে কিন্তু তোমার রিয়েকশনে টেক পার্ট করে। তার মধ্যে ডি এক্স জেড ওয়াই জেড জি জে স্কোয়ার এটা কিন্তু তোমার নেগেটিভ সাইন বা ভ্যালুটা নেগেটিভ, আর ডি এক্স ভ্যালুটা একটু পজিটিভ, কিন্তু এটা কিন্তু পুরোটাই কিন্তু বন্ডিং জোনে। ফলে আমরা যখন রিয়েকশন করবো তাহলে চারটে কিন্তু পার্টিসিপেট করে জেনারেলি। আর ডি এক্স স্কোয়ার মানে লস করে যেটা এত হাই, সেখানে কিন্তু ইলেকট্রনটা সহজে থাকতে পারে না। দিস ইজ বেসিক্যালি অ্যাক্টিং অ্যাজ এ নন বন্ডিং অরবিটাল। হাই এনার্জি প্রায় তুমি বলেছি, দেখো ভ্যালুটা দিয়েছি 12.28, দেখো ডি এক্স ওয়াইটা হচ্ছে 2.28, আর ডিজে স্কোয়ারটা হচ্ছে 4.28, তারপর 5.18 এটাকে একটু মনে রাখতে হবে। 12.28, আচ্ছা 2 মানে দেখো 0.28, পরেরটা কি করেছে দেখো 28টাকে আমি ফ্রিজে গেছি, দেখো 2.28 আছে, মানে একটাকে তুমি বাদ দাও, পরের পার্টটা দেখো ওই একটা বাদ দিলে 2.28 আছে। তারপরটা দেখো 2.28টা ফিক্সড আছে, তুমি দুটাকে জাস্ট ডবল করে দাও, তাহলে 4.28। আর এটা বলেছি এই তিনটে জেড কন্টেন্ট প্লেটটা যেহেতু খুব স্টেবিলাইজ করছে, তাহলে প্রত্যেকটা এনার্জি কিন্তু নেগেটিভ, দেখো এগুলো কিন্তু নেগেটিভ সাইনে চলে এসছে, তাহলে -4.28 এসছে। তারপর পার্টটা দেখো আমার 4 এর সঙ্গে এক যোগ করে দাও, তাহলে 5 আসবে, আর 0.20 পার্টটা তুমি হাফ করো, তাহলে 0.14। তাহলে এইভাবে কিন্তু ভ্যালুটা মনে রাখতে হবে, নাকি পাবে না, কারণ এটা কিন্তু তোমার মানে এটা কিন্তু আসে ডিজে স্কোয়ার তোমার স্কয়ার ফিল্ডে সিবিএস ভ্যালু ক্যালকুলেট করতে দেয়, তখন কিন্তু এই এনার্জি ডিস্ট্রিবিউশনটা কেমন করে আছে এবং তার প্রত্যেকটা লেভেল এনার্জিটা যদি না জানো তাহলে কিন্তু করতে পারবে না। জেনারেলি আমরা কিন্তু অক্টাল ফিল্ড আর টেট্রাল ফিল্ডের ক্ষেত্রে কিন্তু সিবিএস করা খুব ইজি, এটা তুমি জেনে গেছো যে খুব সিম্পল ভাবে 60 কিউ বা উপরে পেয়ে যাবো। এখানে কিন্তু ভ্যালুগুলো কিন্তু আলাদা, সেক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালুকে আমার কিন্তু মনে রাখতে হবে। ফার্স্ট ভাববে হায়ারটা ডিএক্স নমস্কার হচ্ছে 12.28, তারপরটা হচ্ছে একটা বাদ দিয়ে আমি যা পড়ে থাকবো 2.28, ঠিক আছে। যেহেতু তোমার এই দুটো অরবিটাল এনার্জিটা বাড়বে, তাহলে দে আর ফাউন্ড টু বি প্লাস, তারপরে তোমার প্লাস আছে 2.28। যদি এনার্জিটা 2.28টা কম, কিন্তু এই চারটে কিন্তু বন্ডিং জোনে আসবে। আর 12.28 দেখো তোমার আগে ছিল 60 কিউ, তার সাপেক্ষে ডবল, তাহলে হাই এনার্জি চলে গেছে, সেটা বেসিক্যালি অ্যান্টি বন্ডিং হিসেবে আসে। সেই জন্য দেখো তোমাদের যখন আমি ওই 18 ইলেকট্রনটা দেখেছিলাম ছোট করে, সেখানে দেখবে ভাস্কাস কমপ্লেক্স বা জাইসিস রোডের ক্ষেত্রে 16 ইলেকট্রন এসেছিল, বাট দে আর ফাউন্ড টু বি স্টেবল, কারণ এখানে কিন্তু 18 ইলেকট্রন রুল ফলো করে না, কারণ সেক্ষেত্রে দেখেছো কারণ এই ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইজ ভেরি এনার্জিটা এত হাই, এখানে কিন্তু ইলেকট্রনটা যেতে পারবে না। এক্সটেন্ট অফ স্প্লিটিং দেখো এত হাই, সেক্ষেত্রে প্রত্যেকটা ইলেকট্রন যখন ফিল আপ করে যাবো, প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু পেয়ার আপ করে যাচ্ছে, মানে সে কিন্তু লো স্পিন কমপ্লেক্স। তাহলে এই চারটি অরবিটাল যেহেতু আমার পার্টিসিপেট করবে, চারটে থেকে 4টে করে 8টা ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে, সেজন্য দুটো কিন্তু শর্টেজ, হ্যাঁ ডিস্ক শর্ট মানে 18 - 2 করলে আমরা 16 ইলেকট্রন থাকবে, ঠিক আছে। সেজন্য ওখানে কিন্তু 18 ইলেকট্রন সিস্টেম ফলো করে না, ঠিক আছে। যাই হোক, তাহলে প্রত্যেকের এনার্জিটা কিন্তু এই কিন্তু মনে রাখবে। আর এটা কিন্তু তিনটে সেপারেট ডেলের কিন্তু যোগফল, ফলে কিন্তু এই ভ্যালুটা মানে কিন্তু এক্সটের্নাল স্প্লিটিং মানে ডেল জিরোটা ডেল এসপিটা কিন্তু অনেকটাই হাই। এটা বলে রাখি 1.75 পড়া আছে, 1.75 অ্যাকচুয়ালি নয়, এটা কিন্তু 1.2 থেকে শুরু করে 2 পর্যন্ত ডিপেন্ডিং অন লিগ্যান্ড কিন্তু ভ্যারি করতে পারে, ঠিক আছে। লিগ্যান্ডের উপর ডিপেন্ড করে এই ভ্যালুটা বেশি আসবে উইথ রেসপেক্ট টু অক্টাল, কত বেশি আসবে, এটা কিন্তু 1.2 থেকে শুরু করে 2 এর মধ্যে মোটামুটি ভ্যালুটা ঘোরাফেরা করে, তাহলে ডেল এসপি কিন্তু অনেকটা হাই, এবং এখানে যদি স্প্লিটিং গ্যাপটা অনেক হাই, সেক্ষেত্রে কিন্তু লো স্পিন ছাড়া আর কোনো অপশন নেই, হ্যাঁ। তাহলে স্পিন পেয়ার আপ করে কিন্তু ফিল আপ করে যাবে, ঠিক আছে। তাহলে ক্রিস্টাল স্প্লিটিং এনার্জি এখানে কিন্তু সিএবিসি ভ্যালু কিন্তু অনেকটা হায়ার। আচ্ছা, এখানে সিমেট্রিক বলে রাখি, সিমেট্রিক দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আছে। দেখো ডি এক্স জেড ওয়াই জেড দুটো এক জায়গায় আছে, দুটো এক জায়গায় মানে দুটো তোমার তার সেখানে 2 আসবে। আচ্ছা 2 মানে তুমি জানো সেখানে ই অরবিটাল এর ক্ষেত্রে 2 আসে, তাহলে ক্ষেত্রে ইজি করেছে। তা ডিজে স্কয়ার পড়েছিলাম, এই ডিজে স্কয়ার যেহেতু তোমার মাঝখানের ফেসটা হচ্ছে গোলাকার রাউন্ড আছে, তাহলে সে কিন্তু স্ফেরিক্যালি নেচার পাবে। তো সেই জন্য এখানে A1G, কারণ A1G এর ক্ষেত্রে প্রত্যেকটা অরবিটাল দেখো প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু টাচ অন করে, জাস্ট লাইক এ টোটালি সিমেট্রিক্যাল। তাহলে এখানে ডিজে স্কয়ার সিমেট্রিক কিন্তু A1G, ঠিক আছে। আর বাকি দুটো পার্ট কিন্তু একটা B1G, এটা B2G। B1G টা ডিএক্স স্কয়ার মানে ওয়াই স্কয়ার, তুমি জাস্ট ওই মানে আমার একটা টেবিল করা আছে, ঠিক আছে। ডিএক্স দেখো A1, দেখো A1 যেটা আছে ডিজে স্কয়ার করা আছে, ডিজে স্কয়ার লেখাই আছে এখানে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ডিজে স্কয়ার। আচ্ছা B1 দেখো করা আছে এক্স স্কয়ার মানে ওয়াই স্কয়ার, দেখো B1 এর সিমেট্রি B1 ডিএক্স স্কয়ার মানে ওয়াই স্কয়ার। XY সিমেট্রি দেখো B2G করা আছে,
ইজি দেখো তোমার এক্স জেড ওয়াই জেড ইজি লিমিটটা এক জায়গায় আছে, চারটি কিন্তু ডিফারেন্ট ভাবে কিন্তু স্প্লিট করে গেছে। কিন্তু যোগফলটা দেখো বিফোর আর আফটার, তাহলে বির জন্য বলেছিল একটা ঘর, দেখো একটা ঘরই আছে। এক্স ওয়াই জন্য বি এসছে, সেটা একটা ঘর একটা আছে। ডি জে স্কোয়ার জন্য দেখো এ এসছে, এ মানে একটা ঘর, তিনটে থেকে 3, আর এক্স জেড ওয়াই জেড মানে ই এসছে 2। তাহলে দেখো আফটার স্প্লিটিং যোগফলটাও 5, তাহলে বিফোর আফটার স্প্লিটিং কিন্তু 5টাই আছে, এই নয় যে একটা ভ্যানিশ হয়ে আছে, ঠিক আছে? তাহলে 5টা ঘরই আছে, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের স্প্রিংটা হবে। রিডিং এর ক্ষেত্রে প্রত্যেকের সিমেট্রি গুলো এইভাবে আসে আর কি। তোমরা এইটা একটু মনে রাখবে, ডিএক্স স্কোয়ার স্কোয়ার তার সিমেট্রি এখানে কি আছে, আর ডিজে স্কোয়ার তার সিমেট্রি কি আছে, জিনিসটা তোমাদের নেটে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইটা তোমাদের আমি ফার্দার তোমাদের মানে অঙ্ক করে কিন্তু তোমাদের প্রমাণ করবো যে প্রত্যেকটা তোমার যে সিমেট্রি গুলো এইভাবে করে আসে আর কি, যে 4টে ভাগে ভাগ হবে। ক্যাটেগরি ইজি এরকম করে আসে না, তাহলে আলাদা করে আসে, সেটা তোমাদের অঙ্ক করে পরে আমি দেখবো আর কি, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের অক্টাডের স্কয়ার ফিঙ্গার স্প্লিটিংটা আমাদের বুঝে নিতে হবে। প্রত্যেক এনার্জি গুলোকে মাথায় রাখবে, এটা তোমাদের কাজে লাগবে, সিবিএসই গুলো ক্যালকুলেট করতে কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, কম্পেয়ার করলে দেখো টেটাল ফিল্ডের গ্যাপটা কম, অক্টাল ফিল্ডে একটু বেশি, আর স্কয়ার ফিল্ডে অনেকটাই বেশি। দেখো যদি ইলেকট্রন মানে তুমি ফিল আপ করে দাও, সেক্ষেত্রে যেহেতু তোমার গ্যাপটা অনেক বেশি, ইলেকট্রনটা কিন্তু ফিল আপ করে যাবে। লো স্পিন কমপ্লেক্স ফাংশন কিন্তু করে, তুমি জানো স্কয়ার কমপ্লেক্স গুলো মোস্ট অফ দ্য কেসেস দে আর ফাউন্ড টু বি লো স্পিন। অক্টাল ফিল্ডের ক্ষেত্রে তুমি বোথ হাই স্পিন লো স্পিন দুটোই পাবে, কারণ গ্যাপটা কিন্তু ইন্টারমিডিয়েট বিটুইন দেখো তোমার টেট্রাডেল আর স্কয়ার ফিল্ডটা, সেজন্য এখানে কিন্তু তুমি দুটোই কিন্তু ডিপেন্ডিং অন সিস্টেম তুমি কিন্তু হাই স্পিন লো স্পিন পাবে। আর টেট্রাল ফিল্ডে দেখো গ্যাপটা কম, তাহলে ইলেকট্রনটা পেয়ার করতে পারে, আর দেখো পেয়ার যদি গ্যাপটা কম তাহলে পেয়ারটা ভেঙে কিন্তু, যদি গ্যাপটা কম মানে তোমার সামনে ছোট যদি একটা মানে একটা ড্রেন থাকে, তাহলে তুমি কিন্তু লাফিয়ে কিন্তু ড্রেনটা কিন্তু পাড়িয়ে যেতে পারবে। তো সেটা হয়েছে যখন ইলেকট্রনটা ওদের মধ্যে গ্যাপটা কম, ইলেকট্রনটি কিন্তু স্পিনটা পেয়ারটা ভেঙে গিয়ে সে কিন্তু হাই স্পিনে যেতে পারে, এনার্জি গ্যাপটা কিন্তু কম। তাহলে এখানে কিন্তু আমি হাই স্পিন কমপ্লেক্সটা পাবো। তাহলে আমি জানি যেটা কমপ্লেক্স মোস্ট অফ দ্য কেসেস, আমার যে মোস্ট অফ দ্য কেসেস সবসময়ের জন্য নয়, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস টেটাল কমপ্লেক্স ইজ ফাউন্ড টু বি হাই স্পিন। কেন? এখান থেকে এনার্জি গ্যাপটা কম, তাহলে স্পিনটা সহজেই পেয়ার করে ছিঁড়ে দিতে পারে। এখানে দেখো যদি পেয়ার আপটা ভাঙতে চায়, তাহলে দেখো সে কিন্তু হাই এনার্জি ডিএক্স স্কয়ার নমস্কারে যেতে চাইবে, কিন্তু সেটা কিন্তু সম্ভব নয়, অনেকটা ডিস্টেন্সটা অনেক হাই, মানে পাহাড়ের মতো করে দাঁড়িয়ে আছে, তাহলে এখানে কিন্তু ইলেকট্রনটা সহজে যেতে পারবে না, তাহলে পেয়ারটাকে একটু ভাঙতে পারবে না, সেই জন্য কিন্তু লো স্পিন কমপ্লেক্স ফাংশন করে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এর মধ্যে হচ্ছে ডিফারেন্স আছে। তো ওভারঅল যদি আমি দেখি, তাহলে ডিএসপিটা হায়ার, তারপর ডি অক্টাইডাল, দেন মানে কিউবিক, দেন টেট্রাইড। আচ্ছা, এতটাই থাক নাকি আজকের? স্যার বলছি কিউবিকের স্প্লিটিংটা কিরকম হয়, মানে দুটো টেট্রাহেড্রাল বলতে মানে কিভাবে সাজাবো? ওই কিউবটা তোমার দিয়ে দিলাম, মানে ইন্টারলক যে কিউবটা দুটো দেখো এখানে প্রত্যেকটা মানে তোমার ML8 সাইজ, ML8 সিস্টেম, প্রত্যেকটা তোমার কর্নারে কিন্তু লিগান্ড আছে। তুমি লিগান্ড গুলোকে এমন ভাবে নিয়েছি, দেখো এটাকে ইন্টারলক করে আছে, দুটো কিউব দেখো এক জায়গায় মার্চ করে দিলে তুমি যেটা পাবে, তাহলে দুটো কিউব, এই কিউবটা যদি আমি ভেঙে নেই, সেটা দেখো এই একটা টেটাল ফিট পাবো, এই টেটালের ফিট পাবো। দেখো আমি প্রত্যেকের টাওয়ারটাও জন্য কিন্তু আলাদা করেছি। দেখো এখান থেকে যে রেড যেটা দিয়েছি সেখান থেকে ML4 টাইপের এখানে পেয়ে যাবে, আর এখান থেকে যেটা তোমার এটা দিয়েছি অন্য সেখান থেকে ML4 পাবো। দুটো ইন্টারলকিং সিস্টেম হচ্ছে আমাকে পুরো টেটাল সিস্টেম মানে কিউব সিস্টেম। তাহলে দেখো আলটিমেটলি এখান থেকে ডেল টি যদি পাও, তাহলে এটা কিন্তু 2 ইন্টু ডেল 2 তে ভাগ হয়ে যাবে, ডেল টি সমান ডেল কিউব সমান 2 ইন্টু ডেল টি, সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তার মানে ডেলটিটাই দেখাতে হবে তো, তারপরে ইন্টু 2 মানে স্প্লিটিংটা যখন দেখাবো। হ্যাঁ, স্প্লিটটা দেখাবে, সেটা তুমি টুয়াইস করে বলে যাবে, আচ্ছা মানে গ্যাপটা একটু বাড়বে, মানে তোমার এক জায়গায় থাকবে দুটো কিন্তু তোমার ডিজেনারেট থাকবে, মানে ই সেট একটা দুটো ডিজেনারেট, কিন্তু স্প্লিটিংটা কিন্তু ওর সাপেক্ষে ডবল হয়ে যাবে, ডেল টিটার সাপেক্ষে স্প্লিটটা ডবল হয়ে যাবে। ঠিক আছে স্যার। বাট স্টিল ডবলটা এমন নয়, কিন্তু অক্টালের থেকেও কিন্তু একটু কম হবে, ঠিক আছে? এই অক্টালের থেকে কিন্তু একটু কম হবে, আমি বুঝে গেছো, মানে 8/9, 8/9 মানে ফ্র্যাকশন এসছে, মানে একটু কম হবে, মানে পুরোটা যাবে না। আচ্ছা, এবার কি রাখবো না এই আমার দু তিনটে দুটো স্লাইড ছিল, মানে চলে যাবে, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ বলো। বলে দেন স্যার। একবার পড়িয়ে দিন। না স্যার আজকে থাক স্যার। আচ্ছা থাক, এটা আর বেশিক্ষণ লাগবে না আমার এই দুটো, ঠিক আছে ছেড়ে দাও।
আচ্ছা এটা হুম। তাহলে দুটো চাই তুমি নেক্সট দিন করবো আর কি, ঠিক আছে? হ্যাঁ আমাদের কয়েকটা কোশ্চেন পাঠাবো, তোমরা কোশ্চেনটা কিন্তু সলভ করবে, ঠিক আছে? আমার আচ্ছা এই কোশ্চেনটা পাঠাবো, তোমরা কিন্তু কোশ্চেনটা বাড়িতে করবে কিন্তু, ঠিক আছে? মানে লেকচার 1 লেকচার 2 দুটো কোশ্চেনই করা আছে, তো এটা কোশ্চেনটা কিন্তু সলভ করবে, ভাববে কিন্তু কোশ্চেন গুলো। এমনি আমি বারবার বলেছি তোমাদের একটা খাতা করবে আলাদা করে, আমি যে কোশ্চেন গুলো দিচ্ছি সেই কোশ্চেন গুলো তোমার খাতায় কিন্তু অ্যান্সার থাকবে উইথ হিন্টস। মানে এই নয় যে অ্যান্সারটা T1U আসবে, তার কিন্তু লজিকটা তুমি এক লাইনে খুব কম করে ছোট করে লাইনে, সে বাংলা হোক ইংরেজিতে হোক, তুমি লজিক লিখে রাখবে, ঠিক আছে? ওই খাতাটাই কিন্তু পরীক্ষার সময় তোমার যেদিন নেট আছে তার আগের দিন জাস্ট চোখ বুলিয়ে গেলেই তুমি অনেক কোশ্চেনে কমন পেয়ে যাবে, লজিকটাও তোমার কিন্তু লেখা থাকবে। লজিকটা দিয়ে মানে একটা এনবি দিয়ে লজিক করে স্টার দিয়ে লজিক করে তুমি করে রাখবে, হ্যাঁ? প্রত্যেক কোশ্চেন আমি তোমাদের এই করছি, এরপর আরো কোশ্চেন সলভ করবো, হ্যাঁ? তোমরা এই কোশ্চেন গুলো একটু করবে কিন্তু, ঠিক আছে? করে আমাকে জানাবে, তোমরা তো করছো না কি জানি না, তোমরা কিন্তু করবে কিন্তু, হ্যাঁ? নেক্সট দিনে আমি যখন এটা করবো তারপর আবার কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করবো আর কি, ঠিক আছে? তারপর যখন সিএফটি পড়া হয়ে যাবে তোমার আরো অনেক কোশ্চেন নিয়ে আমাকে আমি করবো, ঠিক আছে? আচ্ছা বলে দিই তোমাদের ইপিআরটা কিন্তু তোমরা কিন্তু পড়ছো তো, মানে দেখো ইপিআরটা কিন্তু আমি অনেকটাই জোর দিয়ে পড়েছি, হ্যাঁ? কোশ্চেন হয়তো কম আসে, তুমি কিন্তু এটা ভালো করে পড়তে হবে, কারণ সবসময় নিজের জন্য পড়ে তা নয়, তুমি ফিউচারে কাজে লাগে, তো এটা ভালো করে পড়বে। ওটা কোনো একদিন কিন্তু আমি কোশ্চেন শিট পাঠিয়ে আমরা কিন্তু লাইভ ক্লাসে সলভ করবো, ঠিক আছে? আমার প্রত্যেকটা কোশ্চেন কিন্তু নেটের কোশ্চেন আপডেট করা আছে, কোনো চাপ নেই, বুঝলে? তবু বলছি কোশ্চেন আমি করবো আর কি, কোন একটা দিন। ওরা পড়ছো তো, পড়বে কিন্তু, ফাঁকি মারবে না। আমি বুঝে গেছি আমি তোমার কষ্ট করে করছি, তোমার ফাঁকি মেরে যাবে তা হবে না কিন্তু, কেমন? তাহলে আজকে হ্যাঁ যেটা পেয়েছি বুঝতে পারছি মোটামুটি হ্যাঁ যেটা হ্যাঁ স্যার। পড়েছি, ঠিক আছে? তোমার থার্ড ইয়ারে হ্যাঁ জানা স্যার। আছে, তোমাদের কিন্তু একটু অন্য মানে তোমাদের মানে এমএসসি পড়তে এসছো কিন্তু তুমি থার্ড ইয়ার আপনার তার থেকে একটু আপডেট না করলে হবে না, মানে যা শিখিয়েছো তা শিখে গেলে তাহলে কিন্তু তুমি মোটামুটি একই জায়গায় আসো। তো আমি চেষ্টা করছি একটু ফাস্ট হয়ে পড়াতে, যে তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকে এবং তুমি একটা পুরো ব্যাপারটাকে রিয়ালাইজ করতে পারো আর কি, যে সিএফটি ব্যাপারটা এতটা কিন্তু ইজি নয় আর কি, ঠিক আছে? পুরো একটা তোমার ওভারঅল কনসেপ্ট বড় করলে তুমি প্রত্যেকটা অ্যান্সার, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকটা অ্যান্সার তুমি সেটা কিন্তু করতে পারো, ঠিক আছে? আর বড় বড় ডেরিভেশন গুলোকে মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট আউটপুটটা মনে রাখবে, তার আলটিমেট ফর্মটা কি, এটা তোমার জাস্ট তোমার লাগবে আর কি, কেন কি ব্যাপারটা, ঠিক আছে? পুরো ডেরিভেশনে করে করবে তা নয়। সিমিলার তোমার ইপিএল এর ক্ষেত্রেও বড় ডেরিভেশন গুলো লাগবে না, তার আউটপুট ফর্মটা কি, যেমন ডেইলি সমান তোমার ডেইলি সমান বেরিয়েছিল হাই পারপাসফিলি কস্ট, ওই আউটপুটটাই আমার মনে রাখবে। বা তোমার সমান জি বিটা এইচ ছিল, ওই আউটপুটটাই মনে রাখবো। বা ডেইলি সমান জি বিটা এইচ ছিল, হ্যাঁ? সমান, তাই না? ওই পার্টটা মনে রাখবো, ঠিক আছে? বা তোমাদের ওই মানে টপিক ক্ষেত্রে বলছো না, জেড আউট ক্ষেত্রে জি প্যারালাল গ্রেটার দ্যান জিপিইউ, ওইটা মনে রাখবো। অঙ্ক করে মানে অঙ্ক করে দেখবো না, ওটা তো নিজের জন্য আর কি। ঠিক আছে, তাহলে আজকে রাখছি, নেক্সট উইকে আবার ফ্রাইডে দেখা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, আমি পাঠিয়ে দিচ্ছি এখন, হ্যাঁ, তোমাদের এইটা রাখলাম।